ভাই, সালাম নিবেন। আমি জানি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি যদিও ঢাকা থাকি, কিন্তু বিশেষ কারণে আপনার স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব নয়, আর আমার পরিচয়ও প্রকাশ করা সম্ভব নয়। কেন পরিচয় প্রকাশ করা সম্ভব নয় তা আপনি পুরো ঘটনা শুনলে বা শ্রোতাদের শোনালে বুঝতে পারবেন। আমার ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। এবং তিনি লিখেছেন যে আমি তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত ছিলাম। আমার দায়িত্ব ছিল বাংলাদেশের একটি ছোট জেলায়। একদিন রাতে আমি কাজ শেষে ঘুমোতে গেছি। এমন সময় আমার এক কলিগ এসে আমাকে খবর দেয় যে স্যার, একজন লোক এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আমি ভাবলাম হয়তো কেউ বিপদে পড়ে এসেছে, অথবা কোনো সোর্স এসেছে কোনো গোপন খবর দিতে। আমি তাই কাল বিলম্ব না করে লোকটিকে আমার অফিসে পাঠিয়ে দিতে বললাম। আমি অফিসে বসে লোকটির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে লোকটি আমাকে সালাম দিয়ে আমার রুমে প্রবেশ করল। আমি তার দিকে তাকালাম এবং দেখলাম একটা কালো মতো লোক দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে কোনো আলো নেই, কেমন যেন অপার্থিব চাহনি। কিন্তু আমি কোনো কিছু না ভেবে জিজ্ঞাসা করলাম, কি চাও তুমি? কোনো বিপদ? লোকটি বলল, স্যার, আমাদের এখানকার কবরস্থান থেকে প্রায় লাশ চুরি হচ্ছে। আপনি যদি একটা ব্যবস্থা করতে পারেন, তাই আপনার কাছে এসেছি। আমি বললাম, তোমার কাছে কোনো সোর্স আছে যে আমাকে এই সকল লাশ বা তাদের সেই চোর ধরতে সাহায্য করতে পারে? লোকটা বলল, সে নিজেই যাবে আমার সাথে, অবশ্য যদি আমি এই কাজটি করি। আমি কোনো কিছু চিন্তা না করে লোকটার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, তুমি কি নিশ্চিত আজ লাশ চোরেরা কবরস্থানে আসবে লাশ চুরি করতে? লোকটি বলল, স্যার, আমি তো আপনার সাথে আছি, আর না আসলে আপনি আমাকে যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। আমি আমার লোকজনকে ঘুম থেকে উঠিয়ে খবর পাঠালাম এবং অভিযানের জন্য প্রস্তুতি নিতে বললাম। নিকষ কালো অন্ধকার, আমাদের মাইক্রোবাস অন্ধকারের বুক চিরে এগিয়ে যাচ্ছে। আমরা 8 জন এবং সঙ্গে সেই লোকটি। রাত 2:10 ঘড়িতে আমি এবং আমার সাথীরা সাথের সেই লোকটিকে নিয়ে লোকটার দেখানো পথে সেই কবরস্থানে পৌঁছে গেলাম। আমরা দেখলাম বিরাট এক কবরস্থান, লম্বায় প্রায় 1 কিলোমিটার আর প্রস্থে প্রায় ½ কিলোমিটার হবে। ঘন জঙ্গল আর নিশ্চিদ্র অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা টর্চের আলো ফেলতে ফেলতে অসংখ্য কবরের ফাঁক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু লোকটি যেন অন্ধকারে দেখতে পাচ্ছে এমনভাবে এগিয়ে চলছে। প্রথমে কিছুটা খটকা লাগলেও পরে ভাবলাম, অন্ধকারে গ্রামের মানুষ পরিচিত পথে দিনের মতোই চলতে পারে। আমি রেডিয়াম ঘড়িতে দেখলাম রাত 2:34। লোকটা আমাদের থামতে বলল। আমরা একটা নতুন কবরের সামনে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে জানলে আমরা কোন কবরের লাশ চুরি হবে? লোকটি আমাকে নীরব চোখে ধমকের দৃষ্টিতে বলল, আমি জানি স্যার। আমি ভাবলাম লোকটি হয়তো চোর দলেরই সদস্য। বনিবনা না হওয়ায় সে তার সাথীদের ধরিয়ে দিচ্ছে। যা খুশি হোক, আমার অপারেশন সাকসেসফুল হলেই হলো, পরে বিষয়টা তদন্ত করা যাবে। এই ভেবে আমি বেশি কথা বাড়ালাম না। আমরা প্রায় 30 মিনিট অপেক্ষা করলাম। আমার সাথীরা আশেপাশে ছড়িয়ে পড়েছে। আমি সেই লোকটাকে এবং আমার সব সময়ের সাথেই সেটা নিয়ে অস্ত্র নিয়ে আমি ঝোপের পাশে আড়ালে অবস্থান নিলাম। মশা যেন আমার শরীরের প্রতিটা খোলা জায়গায় রক্ত খাওয়ার প্রতিযোগিতায় নেমেছে। আমি খেয়াল করলাম লোকটাকে একটা মশাও কামড়াচ্ছে না। আরো প্রায় 20 মিনিট পর কিছু পায়ের শব্দ পেলাম। আমি বুঝলাম আমাদের অপেক্ষা শেষ হতে চলেছে। 2 জন লোক একটা কোদাল আর একটি আলোর টর্চ নিয়ে কবর খুঁড়তে লাগলো। আমি দ্রুত ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলাম। আমার সাথীরাও বেরিয়ে এলো। আমি দৌড়ানোর সময় একটা পুরাতন কবরের মধ্যে ভেঙে পড়ে গেলাম। প্রচন্ড দুর্গন্ধে আমার জ্ঞান হারানোর দশা। আমার সাথীরা এসে আমাকে তুলে ধরল এবং আমার পাশের একটা পুকুরে পরিষ্কার হতে সাহায্য করলো। বাকি সাথীরা 2 চোরের একজনকে ধরতে পারল। আমরা যখন চোর ধরতে ব্যস্ত, তখন কোন ফাঁকে আমাদের পথ দেখানো সেই লোকটি চলে গেল। আমরা দেখতেও পাইনি। অনেকক্ষণ খুঁজে
আমরা চোরটিকে নিয়ে অফিসের পথে রওনা হলাম। আমার অফিসে এসে আমি যখন ভালো করে গরম পানিতে গোসল করলাম, তারপর আসামিকে জিজ্ঞেস করতে লাগলাম। আসামি জিজ্ঞাসাবাদে সে জানালো তারা মোট 2 জন। কোনো এক লাশ যদি বজ্রপাত কিংবা হার্ট অ্যাটাকে মারা যায়, তারা সেই লাশ 2 দিনের মধ্যে চুরি করে নিয়ে যায়। তারপর তারা সেই লাশ জঙ্গলের ভেতর সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে কঙ্কাল বানায় এবং মেডিকেল কলেজের ছাত্রদের কাছে এটা বিক্রি করে। পরের দিন রাতে আমি আসামি সহ সেই জঙ্গলের ভেতরে গেলাম। জঙ্গলের একটি গভীর জঙ্গল, সেখানে জনমানবের কোনো আনাগোনা নেই বললেই চলে। গাড়ি দূরে রেখে হেঁটে সেই জঙ্গলে ঢুকলাম। জঙ্গলের প্রায় মাঝামাঝি জায়গায় একটা খোলা পরিষ্কার মতো জায়গায় কিছু কয়লা, চুলা, ইট সমস্ত দেখতে পেলাম। গ্রামে ধান সিদ্ধ করার জন্য কিছু টিনের চাতাল পাওয়া যায়, সেরকম চাতালের ভেতর আমরা একটা লাশ দেখতে পেলাম, আর কিছু কঙ্কালের মতো। এবং লাশের সেই বিভৎস অবস্থা দেখে আমি চোরটাকে জিজ্ঞেস করলাম। চোরটা আমার পা জড়িয়ে ধরে বলল যে, স্যার আমার একটা কথা শুনেন, তারপর আমাকে যা করবেন করেন। আমি মারা বন্ধ করে বললাম, কি বলবি বল। চোরটি আমাকে বলল, স্যার আমি একটি মেডিকেল কলেজে চাকরি করি। আপনি কি জানেন যে আমাদের এই ছাত্রদের যে দরকার হয় এই সমস্ত সবকিছু তিনি বুঝালেন, এবং সেই কারণে তিনি লাশ চুরি করেন এবং তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি আর কোনোদিন এই কাজ করবেন না। পরের দিন রাতে আমি ঘুমোতে যাব, এমন সময় আমার যে সহযোগী সে আমাকে বলল, স্যার একটা কালো মতো লোক আপনার সাথে দেখা করতে চায়। আমি বুঝলাম সেই লোকটি হবে। আমি বললাম, পাঠিয়ে দাও। সেই লোকটাই এলো। তার চোখগুলো লাল, বাতাসে কিরকম বিশ্রী একটা গন্ধ। লোকটা আমাকে জোর করার ভঙ্গিতে বলল, আপনি কি সেই চোরটাকে ছেড়ে দিলেন? আমি বললাম, চোরটার কথা আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। লোকটি আমার দিকে ভয়ঙ্কর চোখে তাকিয়ে বলল, লাশ যদি আপনার আপন কারো হতো বুঝতেন। লোকটি হন হন করে বেরিয়ে গেল। আমি কতক্ষণ স্থবির হয়ে বসে রইলাম। হঠাৎ মনে হলো লোকটা কোথায় গেল। গেটে ফোন করলাম। একটু আগে যে লোকটা আমার কাছ থেকে পাঠালে সে কোথায়? অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন কাকে পাঠালাম। আমি বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। আমি সিসিটিভি রেকর্ড দেখার সিদ্ধান্ত নিলাম। আমি দেখলাম আমি আমার অফিসের মধ্যে একা কথা বলছি, কিন্তু কোনো লোককে দেখতে পাচ্ছি না। এবার আমি লোকটিকে প্রথমে আসার দিনের ভিডিও দেখলাম, একই অবস্থা। আমি একা যেন কারোর সাথে কথা বলছি, আর কেউ নেই। বিষয়টা আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে আমার ঝাড়ুদার অফিস ঝাড়ু দিতে এসে আমায় বলল, সাহেব রাতে অফিসের চেয়ারে ঘুমিয়েছেন। আমি কিছু না বলে নিজের রুমে গিয়ে আবার ঘুমালাম। ঘুম থেকে উঠলাম প্রচন্ড জ্বর নিয়ে। 1 সপ্তাহ আর কোনো হুঁশ ছিল না। পরে হাসপাতালে ভর্তি হই, আস্তে আস্তে সুস্থ হই, কিন্তু আজও সে ঘটনার কোনো ব্যাখ্যা করতে পারিনি। এই ছিল ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, নাম আরিফ হোসেন। উনি এর আগেও ঘটনা পাঠিয়েছিলেন আমাদেরকে। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা হাসনাটা গ্রামে। উনি বর্তমানে কাতারে রয়েছেন। কাতারের আল শাহনিয়া নামক স্থানে উনি বর্তমানে কর্মরত রয়েছেন। চলুন শুরু করি ঘটনাটি। মূলত উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার চাচাতো ভাই আলাউদ্দিন তার সাথে মূলত ঘটলেও আরো বেশ কয়েকজন এই ঘটনার খুব মারাত্মকভাবে সাফারার ছিলেন। এই যে আলাউদ্দিন ভাই, উনি ছিলেন খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির একজন মানুষ। উনি মানুষের গাছে যদি নারকেল দেখতো, ওই নারকেল গাছের নারকেল চুরি না করা পর্যন্ত ওনার রাতের ঘুম হারাম হয়ে যেত। তারপর এমন কিছু দুষ্টমি করত যেটা আসলে সহনীয় পর্যায়ের থেকেও বাইরে চলে গিয়েছিল। যেমন রাতের বেলা কোনো মানুষের বাড়িতে অহেতুক ঢিল মারা। ওই মানুষটা তাকে হয়তো বা কোনো কিছু বলে নাই বা ডিস্টার্ব করে নাই, কিন্তু কোনো কারণ ছাড়াই টিনের চালে ধরাম করে একটা ঢিল মেরে বসবে। গভীর রাতে এই ধরনের ঢিলের আওয়াজে ওই বাড়ির সদস্যরা বা অসুস্থ মানুষ যদি থাকে বা বাচ্চা কাচ্চা থাকে, এরাও তো ভয় পেয়ে যায়। তো এই ধরনের কাজ উনি হরহামেশাই করতেন।
এমনও অবস্থা হতো যে উনি যদি নাও করতেন, অন্য কেউ করলেও দোষটা পড়তো গিয়ে ওই আলাউদ্দিন ভাইয়ের ঘাড়ি। মানে তার এতটা কুখ্যাতি হয়ে গিয়েছিল আর কি। আরো আর একটা ভয়ানক ব্যাপার উনি করতেন, যেটা আসলে খুবই ন্যাক্কারজনক। সেটা হলো, কোনো মানুষকে ভয় ভীতি দেখানোর জন্য সাদা কাপড় পরে বা এমন কোন ধরনের বিশেষ সাজে সজ্জিত হয়ে রাতের বেলা হুট করে সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন বা ঝোপের আড়াল থেকে ভয়ঙ্কর শব্দ করতেন, এরপরে সামনে চলে আসতেন। এইভাবে মানুষকে মারাত্মকভাবে উনি ভয় দেখানোর কাজ করতেন। এইগুলো করতে করতে ওনার মধ্যে একটা নেশা হয়ে গিয়েছিল এইগুলো করা। মানে বিষয়টা যে কেউ ওনার ক্ষতি করেছে এই জন্য করছে বিষয়টা এরকম না, মানে এইটা ওনার অস্থি মজ্জায় মিশে যাওয়ার মতো অবস্থা আর কি। এইভাবে মানুষকে উনি বিরক্ত করতেন, মানুষকে কষ্ট দিতেন। তো প্রচুর নালিশ আসতো বাড়িতে, বাড়ি থেকেও শাসন করলেও ওনার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন দেখা যেত না। তো যেটা হয় সেটা হলো, একবার ওনার এক বন্ধু, ওনার আরো দুই বন্ধু ছিল, একজনের নাম হচ্ছে আবুল আর একজনের নাম ফারুক। তো এই আবুল এবং ফারুক এই দুইজন এসে বলে, বন্ধু চল আজ আমরা জোলাবাতি খেলি। জোলাবাতি হচ্ছে যে পিকনিক করার মতো আর কি, গ্রামে এই শব্দটা ইউজ করা হয়। তো যখন তাকে বলা হলো, বলে হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই, খেলবো চল। এখন একটা ক্ষেতের মাঝখানে একটা জায়গা ছিল, ওইখানে রান্না বান্না করে খাবে আর কি, মানে পিকনিক করা বলতে যেটা বোঝায় আর কি। তো সবাই যে যার বাড়ি থেকে চাল, তেল, নুন, যা যা লাগে আর কি প্রয়োজনীয় জিনিস, এসব কিছু তারা নিয়ে এসেছে। কিন্তু বাড়ি থেকে কোনো ধরনের খড়ি বা লাকড়ি নিয়ে আসে নাই। কারণ হচ্ছে আশেপাশ থেকে সেই লাকড়িগুলো ওনারা ব্যবস্থা করবেন এই চিন্তা করে বাড়ি থেকে আনেন নাই। কারণ অনেক গাছের নিচে শুকনো ডাল টাল পড়ে থাকতো। সময়টা ছিল আবার শীতের সময়, যার কারণে শুকনো ডালেরও অভাব ছিল না। আর তারা তো তাদের মতো করে আয়োজন শুরু করেছে। এর মধ্যে থেকে একজন বলল যে আচ্ছা লাকড়ি তো আমরা আনি নাই, তবে এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কিছু নাই, বেশি জায়গা থেকে এই লাকড়ি না খুঁটে, মানে খুঁটে আনা আর কি, বিভিন্ন জায়গা থেকে তুলে আনা। বিভিন্ন জায়গা থেকে এভাবে তুলে আনতে গেলে তো সময় লাগবে। এর থেকে ভালো হয় এই কাছেই যে শ্মশান ঘাট আছে সেইখানে বেশ কিছু লাকড়ি পড়ে আছে, ওর মধ্যে থেকে একজন বলেন আর কি, তো ওখান থেকে আনা যাবে। তখন এই যে আবুল নামে যিনি আছেন বলে, উনি আবার বলেন যে চল সবাই মিলে যাই। তো এখন ওই শ্মশান ঘাটের দূরত্ব কিন্তু এই আলাউদ্দিন ভাইয়ের বাড়ি থেকে খুবই কাছে, পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট হাঁটলেই ওই শ্মশান ঘাট পড়ে। তিনজনই তারা চলে গেলেন, যথারীতি তারা শ্মশান ঘাটে পৌঁছলেন। পৌঁছানোর পর দেখলেন বেশ কিছু লাকড়ি ওখানে পড়ে আছে। তো ওনারা ওই লাকড়িগুলো তুললেন। তো এগুলো কুড়ানোর পর এই যে ফারুক নামে যিনি আছেন, আবুল এবং ফারুক দুজন তো আলাউদ্দিন ভাইয়ের বন্ধু আর কি, এই ফারুক যিনি, এই ফারুক ভাই শ্মশানের একটা কোণা থেকে আবার ডেকে ওঠেন, এই তোরা এদিকে আয়, এখানে তো অনেক লাকড়ি পড়ে আছে রে, তো এখান থেকে চল নিয়ে চলি, এক জায়গায় অনেকগুলো লাকড়ি আছে। তো ওনারা দুজনই আবার ওই জায়গায় যাওয়ার পর দেখে সত্যি ওইখানে অনেকগুলো লাকড়ি পড়ে আছে। তো লাকড়িগুলো দেখে মনে হচ্ছে যে আগুনে পোড়ানো হয়েছে, কিন্তু অর্ধেক পোড়ানো। তার মানে হচ্ছে এই যে লাশ যখন পোড়ানো হয় বা দাহ করা হয় তখন কিন্তু শেষ দিকের কিছু লাকড়ি বেঁচে যায়, যেগুলো আধা পোড়া অবস্থায় থাকে, তখন ওইগুলো ফেলে দিয়ে অনেকে চলে যান শ্মশানে। তো ওনারা মূলত ওই আধা পোড়ানো লাকড়িগুলো যেখানে ফেলে রাখা হয়েছিল ওই জায়গায় গিয়েছেন। আর ওই সময় যেহেতু বৃষ্টির সময়ও ছিল না, বেশ শুকনোই ছিল, মটমটে ছিল লাকড়িগুলো, তো ওইখান থেকে ওই লাকড়িগুলো তারা সংগ্রহ করেন। তো এই যে শ্মশান ঘাট যেটা, এটা হচ্ছে গণনাডাঙ্গা বাজারে, এটার বাজারের পশ্চিম পাশে শীতলক্ষা নদীর ধারেই এই শ্মশান ঘাটটা। তো ওনারা তিনজন মিলে লাকড়ি তুলানো বা কুড়ানো শেষ করেন। তারপরে ওনারা সেগুলো দিয়ে রান্না বান্নাও করেন। রান্না বান্না করার পর তাদের খাওয়া দাওয়া শেষ হয়। এখন ওখানে কিন্তু অনেকগুলো লাকড়ি পড়েছিল। তখন এই আবুল যিনি ছিলেন আর কি আলাউদ্দিন ভাইয়ের বন্ধু, উনি বলে, আলাউদ্দিন রে, এখানে তো অনেকগুলো লাকড়ি বেঁচে গেছে, আমি এগুলার বাড়িতে নিয়ে যাব না, তুই এক কাজ কর, তুই এগুলো বাড়িতে নিয়ে যা। তো আলাউদ্দিন ভাই কথা শুনে তো বেশ খুশি, বলে আচ্ছা ঠিক আছে, আমি এগুলো নিয়ে যাচ্ছি, এখানে পড়ে থাকলে তো নষ্টই হয়ে যাবে, এ থেকে বাড়িতে নিয়ে গেলে ভালো হবে, বাড়িতে কাজ করতে পারবো আর কি এটা নিয়ে। তো উনি কি করেছেন, ওই লাকড়ি যতটুকু ছিল ওগুলো একটা ওই পাশে থাকা কোন একটা যেই
বিভিন্ন লতাপাতা ছিল, এগুলো দিয়ে একটা দড়ির মতো তৈরি করেছেন, ওইগুলো দিয়ে ওই লাকড়িগুলো বেঁধেছেন এবং মাথায় করে নিয়ে আপন মনে চলে আসছেন। এবং বাড়িতে যে রান্নাঘরটা ছিল, ঘর থেকে তো সামান্য একটু দূরে গ্রামে আমরা রান্নাঘরটা দেখি, শহরের মতো এরকম অ্যাটাচ কিচেন কিন্তু গ্রামে থাকে না। তো উনি ওই রান্নাঘরের যেখানে লাকড়ি রাখা হয় ওইখানে রেখে উনি ঘরে চলে আসেন। তো ঘরে আসার পর উনি ওনার মাকে বলে যে, মা আমি তো আজকে বেশ কিছু লাকড়ি নিয়ে আসছি, তুমি এগুলো দিয়ে রান্না করতে পারবা। তো গ্রামে আবার অনেকে কি করতেন, এই লাকড়িগুলো বিভিন্নভাবে সংগ্রহ করতেন। তো ওই সময় কিন্তু এত গ্যাসের ব্যবহার বা সিলিন্ডার গ্যাস তো এখনো গ্রামের অনেকে ব্যবহার করে না, তাই না? তা আজ থেকে ধরেন যে 25-30 বছর আগের কথা। তো এই জিনিসগুলো উনি করেছেন আর কি, নিয়ে এসেছেন। ওই সময় গ্রামের অনেকেই এইভাবে লাকড়ি কুড়িয়ে রান্না বাড়ার কাজ করতো। তো চিন্তা করেন ছেলে তো লাকড়ি নিয়ে এসে ভালোই হয়েছে, উনি আর এগুলো বিষয় নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করেন না। ওনার মাকে, ছেলে তো মাঝে মাঝে রাত করে বাড়িতে ফেরে, ওকে শাসন করে খুব একটা বেশি লাভ হয় না, এই জন্য ওনার মাও কিছু বলে না, কোত্থেকে নিয়ে আসিস কি আশয় বিষয়গুলো কিছু বলেন না আর কি। তো আলাউদ্দিন ভাই তো উনি শুয়ে পড়েছেন। মাঝ রাতে আনুমানিক কয়টা বাজে বলতে পারে না, হতে পারে 12টার পরে বা আশেপাশে এরকম একটা সময় আর কি, বিকট এক শব্দে এই আলাউদ্দিন ভাইয়ের ঘুম ভাঙে। শব্দটা এমন হলো যে ওনার বাড়ির টিনের চালে চারপাশ থেকে হাজার হাজার অনেক বড় বড় ইট বা এই জাতীয় কিছু দিয়ে মনে হচ্ছে ঢিল মারছে। কিন্তু এই শব্দটা উনি একাই শুনতে পাচ্ছেন, ওনার মা কিন্তু শুনতে পাচ্ছে না। তো উনি তো ভয়ে ধর্মর করে উঠে বসছে, চিৎকার করছে। তো ওনার মা আসছে, কি হয়েছে বলে যে এরকম শব্দ করে, আমি তো কিছু শুনতে পাই না, আমার কাছে তো কোনো শব্দ মনে হয় নাই। তখন বলে, না আমি তো শুনছি এরকম শব্দ। তখন এই আলাউদ্দিন ভাইয়ের মা কিন্তু ছেলেকে জড়িয়ে ধরেছেন, একটু ঝাড়ফুঁক করে দিচ্ছেন, বলে যে তুই বাবা ভয় পাস না, আমি তোর পাশে ঘুমাচ্ছি। তো ওনার মা পাশে শুয়ে পড়েছেন। আলাউদ্দিন ভাই বলছে যে আচ্ছা আমি একটু বাইরে গিয়ে দেখবো যে কে ঢিল মারে। তা আলাউদ্দিন ভাইয়ের মা বলে যে না, যেহেতু আমি শুনতে পাই নাই তাহলে নিশ্চয়ই বাইরের ভালো কিছু নাই, অশুভ কিছু থাকতে পারে, তুই মোটেও বাইরে যাবি না। আলাউদ্দিন ভাই বাইরে বের হওয়ার চেষ্টা করলে ওনার মা তাকে আটকে রেখেছিলেন যে না, বাইরে বের হয়ে দেখা যাবে না। আলাউদ্দিন ভাই বলে, আমি মানুষের বাসায় ঢিল মারি আর আমার বাড়িতে ঢিল মারে কে, এটা আমি দেখবো না। কিন্তু আলাউদ্দিন ভাইয়ের মা তো আসলে মায়ের মন সবসময় সন্তানের বিষয়ে অশুভ অনেক কিছু ধরতে পারে বলে অনেকেই মনে করেন যে আল্লাহ মনের মধ্যে এরকম কিছু বিষয় দিয়ে দেন। তো উনি কোনো একটা অশুভ বিষয় আজ করতে পেরে ওনার ছেলেকে কোনোভাবেই বাইরে যেতে দেন নাই। তো আলাউদ্দিন ভাই বাইরে বের হন নাই। সকাল হয়ে যায়। সকাল যখন আলো ফুটেছে, মূলত সূর্য উঠেছে, তখন দূর থেকে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি। তো আলাউদ্দিন ভাইয়ের ঘুম ভেঙে যায়, আলাউদ্দিন ভাইয়ের বাড়ির সকলেরও ঘুম ভেঙে যায় যে কি ব্যাপার, কান্নাকাটি আসে কোত্থেকে। তখন মানুষজন চলে যায় এই যে আবুল এবং ফারুক, আলাউদ্দিন ভাইয়ের দুই বন্ধু, এই ফারুকের বাড়িতে। তো এই ফারুক এবং আবুল ওনারা তো যে যার মতো বাড়িতে চলে এসেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন। তো গ্রামে কিন্তু ওই সময়, আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা, ওই সময় তো ইলেকট্রিসিটি আসে নাই, তখন কিন্তু সন্ধ্যার পরে অনেক রাত হয়ে যায়। আর ওনারা কিন্তু ওই পিকনিক করা বা ওই জোলাবাতি খেলে কিন্তু এসেছিলেন রাত 10টা কি 10:30টার দিকে। তো আসার পরে তো প্রথমে বিছানায় শুয়েছেন এই ফারুক, তারপরে উনি ওয়াশরুমে যাওয়ার জন্য নাকি বাইরে বের হয়েছেন। তো ওয়াশরুমে যখন গিয়েছে, যাওয়ার পর ওয়াশরুমে যাওয়ার জন্য যখনই ওয়াশরুমের দরজাটা খুলছে, তখনই নাকি কোনো একটা অবয়ব ওয়াশরুমের ভেতর থেকে বের হয়ে সজোরে মেরেছে এক থাপ্পড় এই ফারুকের মুখে। আর এক থাপ্পড়ে সে দূরে ছিটকে পড়ে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। যখন ফারুকের পরিবার তো ছুটে এসেছে, কি হয়েছে কি হয়েছে, তখন এই ঘটনা খুলে বলে যে ওয়াশরুমে যাওয়ার জন্য যেই না দরজা খুলেছি তখন এই ঘটনা ঘটেছে। তখন ওই ফারুক নাকি এটাও বলে যে অবয়বটা সে দেখেছে, এই অবয়বটা নাকি মানব দেহ যেরকম ঠিক তেমনি, কিন্তু এর মাথাটা একদম টাক, মানে চুলটা নাই মাথায়, আর গলা এবং হাতে পায়ে মোটা মোটা শেকল পরা ছিল। আর তার চোখ দুটো মনে হচ্ছে ঝুলন্ত, মানে আমরা যে চোখ অনেক সময় বলি না যে চোখ গোল বড় জল জল করছে, লাল টকটক, ওরকম না, মনে হচ্ছে চোখ ঝুলে পড়েছে। মানুষের চুল যেরকম বড় হলে পারে সামনের দিকে ঝুলে পড়ে, মনে হচ্ছে চোখ দুটো সামনে ঝুলে পড়েছে। তো এইরকম একটা অবয়ব মূলত এই ফারুককে থাপ্পড় মেরেছিল। আর এরপরেই তো ওনার এই অবস্থা।
তো পরিবারের সদস্যদের সাথে এই বিষয়ে কথা বলতে বলতে হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়ে যায়। মানে নাক দিয়ে রক্ত পড়ছে, মুখ দিয়ে রক্ত বমি শুরু হয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে। এর অল্প সময়ের মধ্যে ছটফট করতে করতে মারা যায়। আসলে কি হয়েছিল, কেন এটা হয়েছিল, এই বিষয়টা কিন্তু পরিবারের সদস্যরা কিছু বুঝতে পারেনি যে কি কারণে হঠাৎ করে রাতের বেলায় ঘটনা তার সাথে ঘটলো। তো আলাউদ্দিন ভাই তো উনি গিয়েছে ফারুকের বাড়িতে, বন্ধুর এরকম করুণ মৃত্যু, এই বিষয়টা তো উনি কিছুতেই মেনে নিতে পারছেন না যে কেন এরকমটা হলো। ওদিকে কি হয়েছে, ওই যে আবুলের বাড়ির থেকে চিৎকার করে কান্নাকাটির আওয়াজ আবার শোনা যাচ্ছে। এদিকে লোকজন আবার ছুটে যায় আবুলদের বাড়িতে। তো আবুলদের বাড়িতে আসার পর দেখা গেল যে আবুলের নাকি লাশ পাওয়া গেছে। কারণ হচ্ছে শুরুর দিকে তো সকালবেলা উঠে নাকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো মনে করেছে একটু ডান পিটে ছেলে বাইরে কোথাও গিয়েছে। তো এই জন্য গ্রামের মানুষ খুব একটা বেশি চিন্তা করে নাই, বা তার বাড়ির লোকজন চিন্তা করে নাই। ওদিকে এই ফারুকের বাড়িতে তো এই ঘটনা ঘটেছে, সবার মনোযোগ ওই দিকে। আর সকালবেলা একজন কৃষক নাকি এই আবুলের বাবাকে বলছে যে, আবুলের বাপ, তোমার ছেলে কই? আমি তো একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম, সেটা হলো আমি সকালবেলা গরুর জন্য নদীর ধারে ঘাস কাটতে গেছিলাম, তো শ্মশান ঘাটের কাছে ঘাস কাটতে গিয়ে দেখি একটা ভয়ানক ব্যাপার, একটা মাথাবিহীন একটা লাশ পড়ে আছে। তুমি তাড়াতাড়ি যাও, ওখানে আরো অনেক লোক দাঁড়ায় আছে, তবে ওটা পরনের কাপড় চোপড় দেখে মনে হলো এটা আবুল। তোমার ছেলে কই? বলে আমার ছেলে তো সকাল থেকে নাই। বলে সর্বনাশ, তাড়াতাড়ি যাও, ওইখানে আরো অনেক লোক দাঁড়ায় আছে, আমি তোমাকে এই খবরটা দেওয়ার জন্যই দৌড়ায় আসছি। এদিকে আবুল যে তাকে খোঁজার জন্য, বা তার এরকম একটা সংবাদ পাওয়ার পর বিষয়টা সত্য কিনা এটা জানার জন্য আবুলের বাবা তার মাকে ডাক দেন, দুজনে ছোট্ট ছোট্ট গিয়ে দেখেন যে সত্যি তাই, এটা আবুলের লাশ। আর এই মাথাটা কোথায়? মাথাটা ওই শ্মশানের পাশে একটা দেয়ালের মতো আছে, ওই দেয়ালের একটা জায়গায় একটা রড বের করা ছিল, ওই রডের ভেতরে গেঁথে রাখা হয়েছিল। মনে হচ্ছিল কেউ এক টানে ওর মাথাটা ছিঁড়ে ফেলেছে, ধারালো কোনো কিছু দিয়ে কেটে ফেলা হয়েছে, বিষয়টা এরকম না, মনে হচ্ছে এক টানে ছিঁড়ে ফেলা হয়েছে। তো এইরকম একটা মৃত্যু, বিশেষ করে ফারুকের মৃত্যু যেভাবে হয়েছে সেটা মানুষ একরকম ভাবে বুঝলেও আবুলের মৃত্যুটা তো একটা হত্যা বলা চলে। পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে, এসে এরকম পরপর দুটো অস্বাভাবিক মৃত্যু, দুটো লাশই তারা নিয়ে যাবে, মাথাটাও সংগ্রহ করে তারা ওইখান থেকে। কিন্তু এখন ব্যাপারটা হলো যে কেন এক রাত্রে এরকম ঘটনা ঘটে? তখন সবাই তো বলে যে এরা তিনজনই তো বন্ধু, এদিকে আলাউদ্দিনের কিছু হলো না, কিন্তু ওই দুইজনের একটা ঘটনা ঘটলো। আসলে ব্যাপারটা কি এমন হয়েছিল? অনেকেই বলে এই তিনটা এত ডান পিটে মানুষকে খুব বিরক্ত করে, কোনো মানুষ হয়তো রাগ করে এই দুইটাকে মেরে ফেলেছে। কিন্তু বলে যে না, দুইটাকে যদি মারার কথা বলি তাহলে একজনকে হয়তো মারবে, কিন্তু ফারুককে কে মারলো? এটা তো কোনো মানুষ মেরেছে বলে মনে হয় না। তখন আবার কেউ কেউ বলেন যে রাত বিরেতে ঘুরে বেড়ায়, নিশ্চয়ই কোনো অশুভ শক্তির নজরে পড়েছে। এই কথার উপর ভিত্তি করে তখন সবাই মানুষ, মানে সবাই ওখানে যারা ছিলেন তখন তারা এই দুই পরিবারের লোকদেরকে বলতে থাকে, তোমরা ভালো একটা হুজুরের কাছে যাও, কেন এমনটা হয়েছে। আসলে তাদের তো মানে শোকে তাদের অবস্থা খারাপ। এই যে আলাউদ্দিনের ফ্যামিলি থেকে একজন ভালো হুজুরের কাছে যাওয়া হয় ওই দিনই আর কি। তো হুজুর এই বিষয়টা শোনার পর উনি অল্প সময় নিয়েছেন জানার জন্য। তো এরপরে উনি বলেছিলেন যে এই যে তিনটা ছেলে, এরা মূলত শ্মশানে গিয়ে যে এই যে আধা পোড়া যে খড়িগুলো, এই খড়িগুলো নিয়ে এসেছিল, এই খড়িগুলো কোনোভাবেই রান্না করার জন্য নয়। কারণ এই আধা পোড়া খড়িগুলো দিয়ে অনেক জিনেরা তারা তাদের মতো করে কাজ করে, কিন্তু ওরা এই কাজগুলো করেছে, ওরা পিকনিক করেছে, তারপর আবার সেই খড়িগুলো বাড়িতে নিয়ে এসেছে। এই কারণেই মূলত এই ঘটনা ঘটেছে। ওরা যখন ওখান থেকে খড়িগুলো নিয়ে আসে, ওদের সাথে শত শত পিশাচ জিন চলে আসে যারা শ্মশানে সাধনা করত, ওদের সাধনায় ব্যাঘাত ঘটিয়েছে। ওরা সাধনার অন্যতম উপকরণ ছিল এইগুলো, কিন্তু ওরা এগুলো নিয়ে আসার কারণে ওদের সমস্যার সৃষ্টি হয়। আর প্রথমে টার্গেট করেছিল আলাউদ্দিনকেই হত্যা করা। শুধু ও যদি বাড়ির থেকে ওই সময় বের হতো, টিনের চালে ঢিল পড়ার শব্দে,
তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। এরপরে ওরা চলে যায় ফারুক এবং আবুলদের ওই দিকে। এরা সফল হয়। ফারুককে ওয়াশরুমে যাওয়ার সময় ওকে হত্যা করে। মূলত এক থাপ্পড়ের সাথেই ভয়ঙ্কর মরণ বাণ মেরে দিয়েছিল ফারুকের উপরে, যার ফলশ্রুতিতে ফারুক মারা যায়। আর আবুলকে কৌশলে কোন একটা মায়াজাল সৃষ্টি করে বাড়ি থেকে বের করে আনা হয়েছে এবং এরপরেই ওকে অদৃশ্যভাবে নিয়ে যাওয়া হয় ও শ্মশানের কাছে এবং সেখানে মাথা ছিঁড়ে ওকে হত্যা করা হয়। আবুলের শরীরে কিন্তু একটা দাগও ছিল না, শুধু মাথাটাই আলাদা করা ছিল। আর আলাউদ্দিন, তার আল্লাহর রহমতে কিছু হয় নাই। ওই সময় দ্রুত তার মা চলে এসেছিল। মা চলে আসার কারণে ওই দুষ্টু জিনেরা ওর উপর ওইভাবে মায়াজাল সৃষ্টি করতে পারেনি। তখন হুজুর বলেন যে আলাউদ্দিনও কিন্তু বাঁচবে না। আমি তথ্য নিয়েছি, ওই পিশাচ জিনগুলো বলেছে যে একটা গরু জবাই করে গ্রামের সকল অসহায় দুস্থ মানুষকে খাওয়াতে হবে, তাহলেই ওরা আলাউদ্দিনকে ছেড়ে দিতে পারে। যদি এই কাজটা না করে তাহলে আলাউদ্দিনের পিছু ওরা ছাড়বে না, আলাউদ্দিনকেও মেরে ফেলে দেবে। তখন ওই জিনদের কথা অনুযায়ী আলাউদ্দিনদের পরিবার থেকে ওই কাজটা ওই দিনই করা হয়। আর আলাউদ্দিন যেহেতু খুব দুষ্ট ছিল, আবার কোন ধরনের কোন ঝামেলা টামেলা করে কিনা, আর তার দুই বন্ধুও মারা গেছে, তো বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা করে আলাউদ্দিনের পরিবার যেটি করে সেটা হলো আলাউদ্দিনকে সৌদি আরবে পাঠায় দেয়। 27 বছরের বেশি সময় ধরে আলাউদ্দিন ভাই এখন সৌদি আরবে রয়েছেন। এখন সেই বদ অভ্যাসগুলোর জন্য উনি অনুশোচনা করেন, আফসোস করেন যে এত দুষ্টুমি করা ওই সময় উচিত হয় নাই। বয়সের কারণে এ ধরনের দুষ্টুমি করেছেন, কিন্তু সেটা মাত্রাতিরিক্ত ছিল। আর একটা সময় গিয়ে মানুষ যখন অতিরিক্ত কোনো কিছু করে ফেলে তখনই এমন একটা ঝামেলায় পড়ে যায় যেটার ফলে জীবন শঙ্কায় পড়ে যায়। আর এইটাই হয়েছিল আলাউদ্দিন ভাইয়ের সাথে। ওনার মৃত্যু না হলেও ওনার দুই বন্ধু কিন্তু মর্মান্তিকভাবে মারা গিয়েছিল। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা বয়সের কারণে বা আবেগে অনেক ভুল কিন্তু করে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের ভুলগুলো থেকে। আর যেই কাজের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, মানুষ বিরক্ত বোধ করে, মানুষের বিশেষ করে অসুস্থ নারী, তারপর শিশুদের অসুবিধা হয়, এই কাজগুলো থেকে আমরা যেন বিরত থাকি। তা না হলে এদের বদদোয়ার কারণেও কিন্তু জীবনে অনেক বড় বড় ধরনের বিপদ কিন্তু আমরা ফেস করতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আলাউদ্দিন ভাইয়ের জন্য দোয়া রইল, আল্লাহ ওনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আর আবুল এবং ফারুক ভাই যারা মারা গিয়েছেন, আল্লাহ ওনাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করে নিন। ধন্যবাদ আরিফ হোসেন ভাইকে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আজ থেকে 20-25 বছর আগের ঘটনা। হাসান ভাই তখন তিনি চট্টগ্রামের কোনো একটা জায়গায় চাকরি করতেন। তার দেশের বাড়ি ছিল বরগুনাতে। তো কোনো এক ঈদে তিনি সিদ্ধান্ত নেন যে বাড়ি যাবে। তখন মোবাইলের খুব একটা প্রচলন ছিল না বললেই চলে। তো তিনি বাড়ি যে যাবেন তার বাবা মা কাউকে কিছু জানায়নি। তিনি কোনো একদিন দিনের 11:30টার সময় বাসে ওঠেন এবং চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়ির যখন ঠিক কাছাকাছি প্রায় 2 কি 1.5 ঘন্টার পথ আর বাকি, তখন তার বাসটা নষ্ট হয়ে যায় এবং রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়ায়। তিনি বাস থেকে নামেন এবং আশেপাশে হাঁটাহাঁটি করে তো একটা পুরান বাড়ি তিনি দেখতে পান। তো তিনি সেই বাড়িটার আশেপাশে যায়। তো যাওয়ার পরে ভাবতেছে বাসাটা ভিতরে ঢুকবে কিনা। তো তিনি ওইখানে না ঢুকে বাসায় বাইরে হাঁটাহাঁটি করছিল। যখন তিনি সেখান থেকে ফেরত যে বাসের দিকে যেতে লাগবেন, তখন দেখছে যে পিছন থেকে তাকে কেউ একজন ডাকছে তার নাম ধরে। তিনি পিছে তাকায়, দেখে কেউ নাই। তারপর তিনি আবার একটু এখান থেকে আবার ব্যাক করা শুরু করে। তো আবার ওনাকে ডাকছে এবং বলছে যে হাসান, হাসান, পিছে তাকাও। তিনি তখন পিছে তাকায়, দেখছে কেউ না এবং তিনি তখন বলে যে আপনি কে, ডাকতেছেন কি আমাকে? একটা লোক ওনাকে বলতেছে যে আমাকে দেখলে চিনতে পারবা? এটা দেখে হাসান ভাই বলতেছে, হ্যাঁ, আপনি কে, বের হন, কোথায় আছেন আপনি? দেখতেছে যে সেই পুরান বাড়িটা থেকে একটা ছেলে বের হচ্ছে এবং এটা ওনার দুঃসম্পর্কের একটা চাচাতো ভাই ছিল ওনাদের এলাকার। হাসান ভাই তাকে দেখা মাত্রই বলতেছে যে আরে ভাই, আপনি এখানে কি করতেছেন? তো সে বলতেছে যে আমি এখানে আসছিলাম একটা কাজে, আর তুমি আসলা দেখলাম। তুই কি বাড়ি যাচ্ছ? তো হাসান ভাই সে বলতেছে, হ্যাঁ, আমি তো বাড়ি যাচ্ছি, বাস নষ্ট হয়ে গেছে। তো সেই লোক বলতেছে, হ্যাঁ, আমি জানি তোমার বাস নষ্ট হয়েছে, তো ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি এমনি চলে যাব।
হাসান ভাই বলতেছে যে না, আমার পাশের সিটটা খালি আছে, যাত্রী আগে নেমে গেছে, আপনি আসতে পারেন, কোনো সমস্যা না, আমি কন্ডাক্টরকে বলে দিব। তখন উনি ওনার সেই ভাইকে নিয়ে বাসে ওঠেন এবং পাশে বসেন, কিছুক্ষণ কথাবার্তা বলেন। তো সেই ভাই ওনাকে বলতেছে, দেখো এখন সামনে যে দিন আসছে, একটু নামাজ কালাম বেশি করে পড়ো, মানে ওনাকে দিনের দাওয়াত দিচ্ছে এবং বলতেছে ইবাদত করার জন্য। হাসান ভাইও বলতেছে হ্যাঁ ঠিক আছে ভাই, আমি নামাজ কালাম পড়ি, তাও বেশি করে পড়বো, সমস্যা নেই। এরকম কথাবার্তা বলতেছিল। তো হাসান ভাই তখন তিনি ঘুমায় যান। তখন তো প্রায় 9:30 কি 10:30 বাজবে। তিনি তখন খেয়াল করে দেখছে যে ওনার সেই চাচতো ভাই বাসে ওনার পাশে নাই। তো উনি ভাবে যে হয়তো রানিং বাস, হয়তো সামনে কোনো সিট হয়তো খালি পেয়েছে, সেই চাচতো ভাই হয়তো এখানে সে বসেছে। তো উনি যখন ওনার গন্তব্যে পৌঁছায়, বাস থেকে সবাই নেমে যায়, উনি ওনার চাচতো ভাইকে আর খুঁজে পায় না। তো ওনার একটু অবাক লাগে। তো উনি ওনার বাড়িতে সোনা দেন। বাড়িতে আসার পর উনি ওনার মাকে কথা প্রসঙ্গে বলতেছে, রাতে ভাত খাচ্ছে আর বলতেছে এরকম অমুক ভাইদের আসছিল বাসে। তো ওনার মা ওনার দিকে তাকায় থেকে বলতেছে যে তুই কি এগুলো উল্টা পাল্টা বুঝতেছিস, ও তো প্রায় 1.5 মাস আগেই মারা গেছে, তোকে পাইলি কোথায়? তখন হাসান ভাই মনে করে যে ওনার মা হয়তো দুষ্টামি করতেছে। হাসান ভাই বলতেছে, মা আমি ওকে বাসে আমার পাশের সিটে নিয়ে বসে বসে আসলাম এবং আপনার সাথে কথা বলছিলাম। তখন হাসান ভাইয়ের বাবা এসেও একই কথা বলতেছে, বাবা এগুলো উল্টা পাল্টা হয়তো কিছু যদি দেখছিস, ও আজ থেকে 1.5 মাস আগেই মারা গেছে, তুই পারলে ওর বাসায় আগামীকাল যাস, তুই কথা বলে আসিস ওর বাপ মার সাথে। হাসান ভাই আমাকে বলে যে ভাইয়া, তারপর থেকে আমি নামাজ কখনোই ছাড়ি না এবং আমি বুঝি না যে সেই চাস্তো ভাইকে কেন আমি দেখলাম বা কি কারণে আমি দেখলাম, এটা আজকেও আমার কাছে প্রশ্নবিদ্ধ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে জানছি ঈদ মোবারক। আমি সামির আনসারি আজকে উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে বেশ কিছু ভয়ঙ্কর ভয়ের ঘটনা নিয়ে এই ঈদ স্পেশাল এপিসোডের জন্য। শুরুতে একটা ছোট ঘটনা শেয়ার করলাম। এখন আমি চলে যাব আপনাদের সবার সেই প্রিয় ঘটনা, শারজিলের ঘটনা, যেটা পাকিস্তানের একটা ঘটনা। তো এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন ইমরান মির্জা ভাই। আমি আবারও বলছি, উনি রেগুলার আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন এবং ওনার টিম অনেক কষ্ট করছেন আমাদের ঘটনা পাঠানোর জন্য। সেই টিমে আছেন জর্জ ভাই, আছেন ইরফান ভাই। ওনাদের ঘটনাগুলো বেশ ভয়ঙ্কর ভয়ের হয় এবং ইমরান মির্জা ভাই আমাকে বলেছেন যে তিনি রেগুলার আমাকে ঘটনা পাঠাবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, এখন চলে যাবো শারজিলের ঘটনায়। তো শারজিল হচ্ছে ইমরান মির্জা ভাই ওনাদের যে টিম আছে, ওখানে একটা ছেলে ছিল আয়াজ, সে পাকিস্তানি। তো আয়াজেরই এক ঘনিষ্ঠ বন্ধু ছিল শারজিল। আমি আগেও বলেছিলাম কোনো এক এপিসোডে যে শারজিল সে পাকিস্তানে থাকে এবং তার তো অলৌকিক কিছু ক্ষমতা আছে, এটা আপনারা জানেন হয়তো, বা সে কারিন দেখতে পেত এবং অস্বাভাবিক কিছু মৃত্যু হলে সে কারিনগুলো ওর কাছে আসতো এবং বিভিন্ন সমস্যা ওকে খুলে বলতো এবং শারজিল ওগুলো সমাধানও করতো। শারজিলের একটা বন্ধু ছিল ছোটবেলা থেকেই, তো সেই বন্ধুর কাছে সেই জিনিসগুলো শেয়ার করতো এবং সেই বন্ধু সে পুলিশ ছিল। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা আমি কিন্তু গত 2টা এপিসোডে শারজিলের ঘটনা শেয়ার করেছিলাম এবং গত এপিসোডে আমি সে একটা ঘটনার শেষে বলেছিলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিল শারজিল, এবং সেখান থেকেই আজকের এই ঘটনার সূত্রপাত, যেটা আমি এখন শেয়ার করব। তো শ্রোতা বন্ধুরা, এখন শারজিলের যে ঘটনাটা আমি শেয়ার করব, আজকে নিজেই আমি শারজিল হয়ে এই ঘটনাটা শেয়ার করছি। আমি তখন রাতে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার একটা ঘুম ভাঙে একটা বাচ্চার কান্নার আওয়াজে। আমি ভাবি যে কে কান্না করছে এই রুমে। তখন যখন আমি নিচে আমার পায়ের দিকে তাকাই, দেখছি পায়ের ডান পাশে একটা বাচ্চা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি তখন বাচ্চাটাকে দেখতে যাব, দেখছি যে ওর হাত দিয়ে চোখগুলা ঢেকে রেখেছে সে। এটা দেখার পর আমি বাচ্চাটাকে যখন ধরতে যাব যে দেখবো এটা কে, তখন দেখি বাচ্চাটা নিমিষেই গায়েব, সে আর নাই। তখন আমি বুঝে যাই যে হয়তো এটা কোনো বাচ্চার কারিন হবে, সে হয়তো আমাকে কিছু একটা বুঝাতে চেষ্টা করছে, কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারি না। সারা রাত আমি না ঘুমিয়ে একটু আতঙ্কে কাটিয়ে দিই যেটা কি হতে যাচ্ছে। আমি সকালে ঘুম থেকে উঠি, নাস্তা করি এবং ভাবি যে আমার সে পুলিশ বন্ধুকে ফোন দিব। তা আমি যখন ওকে ফোন দিব এটা ভাবি, তখন ঠিক সেই মুহূর্তে আমার সে পুলিশ বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, তুমি একটু আসো শারজিল, কথা আছে তোমার সাথে, থানায় আসো। তখন আমার বন্ধু, যখন আমি ওর সাথে থানায় দেখা করতে চাই, সে বলতেছে একটা কেস আছে, কেসটা নিয়ে হ্যান্ডেল করতে হবে, তুমি একটু আমাকে হেল্প করো এই ব্যাপারে, তুমি তো অনেক কিছু অ্যাডভান্স বলতে পারো, ইনডিরেক্টলি বলতে পারো, তুমি তোমাকে হেল্প করো। তো আমি আমার বন্ধুকে বলি যে ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যতক্ষণ থানায় ছিলাম আমার মধ্যে একটা জিনিস কাজ করছে, যে গতকাল রাতে আমি কাকে দেখলাম কেন জানি মনে হচ্ছে বাচ্চাটা আমার কানের কাছে এসে কিছু একটা বলবে এবং কেউ হয়তো আমার সামনে দিয়ে দ্রুত চলে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছিল যে আশেপাশে কিছু একটা ঘোরাফেরা করছে। আমি যখন এরকম হতাশাগ্রস্ত ছিলাম, তখন আমার বন্ধু কিছুটা বুঝে এবং সে আমাকে বলে কি হয়েছে।
তখন আমি তাকে সম্পূর্ণ ঘটনা বলি এবং সে বলছে যে হ্যাঁ, তোমাকে দেখে একটু আপসেট মনে হচ্ছে, তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও আজকের মতো, তোমার সাথে আমার এটা নিয়ে পরে কথাবার্তা হবে, না তুমি টেনশন করবা না, কিছু যদি ক্লু পাও আমাকে জানাবা, দেখি এটা সমাধান একটা করবো আগের সমস্যাগুলোর মতো। তখন আমি বাসায় এসে পড়ি এবং বাসায় এসে পড়ার পরও আমার মাঝে একটা বিষয় শুধু মনে আসছে যে এটা কি দেখলাম গত রাতে। মাগরিবের নামাজ আমি পড়ি, তো আমি সালাম ফেরানোর পর খেয়াল করি যে সেই বাচ্চাটা আবার আসে এবং বাচ্চাটা আসার পর সে আমার সামনে ঠিক কান্না করছে আগের মতো এবং সে তার চোখ ঢেকে রাখছে হাত দিয়ে, সে ফুপিয়ে ফুপিয়ে আবারও জোরে জোরে কাঁদছে। আমি ওকে যখন জিজ্ঞেস করতে যাবো যে বাবু তুমি কি হয়ে, তোমার সমস্যাটা কি, তখন আমি দেখতে পাই যে সে তার হাতটা সরিয়ে ফেলে এবং তার যে চোখটা ছিল, ওখানে চোখের জায়গায় চোখ ছিল না, সম্পূর্ণ কালো এবং তার চোখটা উঠানো ছিল। এই জিনিসটা আমি দেখে নিজে আর ঠিক থাকতে পারি না। 10-15 মিনিটের জন্য মনে হয় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার বাসায় সেই মুহূর্তে তখন কেউ ছিল না যে আমাকে সে উদ্ধার করবে। যখন আমার জ্ঞান ছিল না তখন শুধু আমি আরেকটা জগতে চলে যাই, এটা লক্ষ্য করে আমি দেখি যে আমি তখন বাচ্চাটার সাথে হাঁটছি এবং বাচ্চাটা একটা বাড়িতে আমাকে ঢোকায়। আমি সিঁড়িতে হেঁটে হেঁটে উপরে উঠছিলাম, বাচ্চাটা আমাকে ছাদে নিয়ে যায়। ছাদে একটা বিশাল বড় ট্যাঙ্কি ছিল, সাদা কালারের রং করা সেই ট্যাঙ্কিটা, এবং নিচের দিকে ছিল হালকা মেরুন। আমাকে বাচ্চাটা ট্যাঙ্কি দিয়ে উপরে, পানির ট্যাঙ্কির উপরে এরকম উঠায়। আমি দেখি যে তখন বাচ্চাটা চোখ স্পষ্ট সুন্দর ছিল। সেই বাচ্চাটা তখন ট্যাঙ্কির ঢাকনা উঠায় লাফ দেয়। এরপর আমি আমার জ্ঞান ফিরে পাই। তখন আমি বুঝে যাই যে এই বাচ্চাটার সমস্যা এবং বাচ্চাটাকে আমি আর দেখতে পাই না। আমার মাথায় আবারও এরকম ঘুরতে থাকে যে আমি কি দেখলাম, এটা বাচ্চা পানির ট্যাঙ্কিতে কেন লাফ দিবে। এবং আমি যখন দেখলাম যে এই বিষয়গুলা মনে রাখা খুব কঠিন হবে আমার জন্য, তখন আমি একটা কাগজে কি কি ঘটলো গত কয়েকদিন ধরে এগুলো আমি লিখে রাখা শুরু করলাম। তারপর আমি আমার বন্ধুকে আবার বলি, সে পুলিশ বন্ধুকে বলি, সে বলতেছে যে আমি তো এরকম একটা কেস নিয়ে সমস্যার মধ্যে আছি, তো তুমি যেটা দেখতেছো এটা লিখে রাখো, আমাকে পরে বললো। আমি অনেক চিন্তায় পড়ে যাই যে আমি কি করব। তখন আমি ঠিক করি যে বাসাটা আমি দেখলাম বা যে পানি ট্যাঙ্কিটা দেখলাম এটা কোথায় হতে পারে, কোথায় যেন এটা দেখেছে, এটা আমার মনে হচ্ছিল। তো ভাবি যে 2-1 দিন আমি আমার আশেপাশের এলাকায় খুঁজি যে বাসাটা কোথাও পাওয়া যায় নাকি। বাসাটা আমার মনে ছিল এতটুকু যে বাসাটার কালার ছিল সবুজ কালার এবং ছাদের ট্যাঙ্কিটা ছিল সাদা কালার এবং নিচের দিকে ছিল হালকা মেরুন। এরকম আমি কয়েকদিন খুঁজতে থাকি, 3-4 দিন হয়ে যায়। তখন আমি আমার বন্ধুকে আবার ফোন দিই। তখন আমার বন্ধু বলে যে দেখো বন্ধু, তুমি একটু চিন্তা করে দেখো, কারণ যেই হিন্টস তুমি দিচ্ছ এতে আসলে কোনো কিছু হয় না, এতে বোঝা যাবে না। তখন আমি আবার বাইরে থেকে, বাসা তো খুঁজতেই থাকি কয়েকদিন ধরে, তারপর একদিন বাসায় এরকম এসে পড়ি। আমি বাসায় এসে পড়ার পর আমি খুব ক্লান্তভাবে সোফায় ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার পর আমি খেয়াল করছি যে একটা অন্ধকার ঘরে আমি চলে গেলাম এবং সেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি আমি। কিন্তু বাচ্চাটাকে যে আমি দেখতে পাচ্ছি সে দেখছি খুব দৌড়াদৌড়ি করছে এবং অন্ধকারের মধ্যে ওকে উজ্জ্বল দেখা যাচ্ছিল, আর কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখি বাচ্চাটা নাই। আমি অন্ধকারের মধ্যে সেই রুমে সুইচ খুঁজতে থাকি যে লাইটটা জ্বালাবো, সুইচ হাতাতে থাকি কিন্তু কোথাও সুইচ পাচ্ছিলাম না। দিক বেদিক আমি হাঁটাহাঁটি শুরু করি। হঠাৎ পাশের একটা রুমের থেকে একটা আলো আসে। কেন জানি মনে করলাম যে আলোটা একটা আগুনের ঝলকানি হবে। আমি সেই রুমটায় যাই, গিয়ে দেখছি একটা মহিলা বসা, তার মাথায় পাগড়ি পরা এবং তার কপালে কালো টিপ। সে এমনভাবে বসে আছে, তাকে দেখেই মনে হচ্ছিল যে সে ব্ল্যাক ম্যাজিক করছে। আমি দেখলাম মহিলাটা একটা বৃত্তাকার একটা জায়গায় সে বসে আছে এবং সেটা লবণ দিয়ে চারপাশে বৃত্ত করা ছিল এবং স্টার, তারা চিহ্ন আকারে এরকম একটা কিছু ছিল বৃত্তের ভিতরে। আমি মহিলাটাকে দেখলাম সে সেখানে বসে আছে এবং সে বিড়বিড় করে জানি কি পড়ছে। তার এক হাতে তেলের মতো কিছু একটা হবে এবং আরেক হাতে একটা বই। সে সেই তেলের মতো কিছু একটা, সামনে আগুন ছিল সেখানে ঢালছে এবং জোরে জোরে চিৎকার করে কি যেন একটা পড়ছে। তারপর বাচ্চাটাকে দেখলাম সে মহিলার সামনে। এরপর যখন আমি আবার খেয়াল করি, হঠাৎ করে দেখছি যে বাচ্চাটা এবার আমাকে আবার আগের মতো সেই ট্যাঙ্কির ওখানে নিয়ে যাচ্ছে এবং সে আবার সেই ট্যাঙ্কির মধ্যে ঢাকনাটা খুলে লাফ দেয়। আমি তখন বুঝে গিয়েছিলাম যে হয়তো এই মহিলাটাই বাচ্চাটাকে কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে করেছে। তখন আমার আর বুঝতে সমস্যা হলো না। আমি এই জিনিসটাও লিখে রাখি কাগজের মধ্যে। তারপর আমার বন্ধু 3 দিন পর ফোন দেয়
এই 3 দিন আমি বাচ্চাটাকেও দেখি না, কিছুই আমি স্বপ্ন দেখি না বা কিছুই আমার সামনে আসে না। যখন আমার বন্ধু ফোন দেয় তখন বন্ধুকে আমি আবার বিষয়টা খুলে বলি। বন্ধু বলতেছে ঠিক আছে তুমি থাকো বাসায়, আমি আসছি, এসে তোমার সাথে কথা বলবো। তো অফিসের কাজ শেষ করে আমার সে বন্ধু আসে। তা আমার বন্ধুকে আমি ঘটনাটা বলার পর আমার বন্ধু বলছে যে তুমি যে বাসার বর্ণনাটা দিলা এটা আমাকে আবার বলো, আমি একটু শুনি। তখন আমি আমার বন্ধুকে বললাম যে বাসাটা এরকম সবুজ কালারের ছিল, বাসা বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে সাদা কালার এবং নিচের দিকে হালকা মেরুন, এবং বাসাটার নিচতলায় একতলায় ফর রেন্ট লেখা, এরকম একটা লেখা আছে আর কি। এরকম পুরোটা বর্ণনা দিলাম এবং বাসাটা কয়তলা সব বললাম। আমার পুলিশ বন্ধু চলে যায়। সে 4-5 দিন পর আমাকে বলে যে হ্যাঁ অমুক এলাকায় একটা বাসা পাওয়া গিয়েছে, বাসাটা এরকম, তুমি দেখো গিয়ে যে বাসাটা তোমার চেনা চেনা লাগে নাকি। আমি তারপর আমার বন্ধুর সাথে খুব সকাল সকাল সেই বাসাটায় উদ্দেশ্যে রওনা দিয়ে বাসাটা দেখি। তখন আমি আমার বন্ধুকে বলি যে হ্যাঁ আমি যে বাসাটা দেখেছিলাম সেই বাসাটা অনেকটা এরকমই ছিল। তো তাও আমার মাঝে কিছুটা কনফিউজড ছিল, আমি দেখি যে এটা আসলে সেই বাসা কিনা। তো আমি এবং আমার বন্ধু তখন বাসা যে সিকিউরিটি ছিল, দারোয়ান ছিল, তাকে আমরা বলি, আমি প্রথমে বলি যে দেখো ভাই এই বাসায় ওর সাথে কিরকম সাদা কালার ট্যাঙ্কি আছে না, পানির ট্যাঙ্কি আছে নাকি। দারোয়ান বলছে যে পানির ট্যাঙ্কি থাক বা যেটাই থাক তাতে আপনাদের সমস্যা কি। তখন আমার বন্ধু সে দারোয়ানকে বলছে যে আমাদের কিছু হিন্টস লাগবে, এখানে একটা ঘটনা ঘটতে পারে, আমরা একটা খবর পেয়েছি, তো এর জন্য আমাদের বাসাটা পুরো চেক করতে হবে এবং বাসার ছাদের কি এরকম ট্যাঙ্কি আছে। তখন সে দারোয়ান বলে যে হ্যাঁ পানির ট্যাঙ্কি এরকম কালারে আছে, কিন্তু আপনারা কার আবার কি চাচ্ছেন। তখন আমার বন্ধু পরিচয় দেয় এবং সে সিভিল ড্রেসে ছিল, সে পরিচয় দেয় এবং পরিচয় দেওয়ার পর সেই দারোয়ান বলছে যে দেখেন আমরা তো অরেঞ্জ ছাড়া কিছু করতে পারি না, আমি তো বাসার দারোয়ান, আমাকে এরকম প্রমাণ ছাড়া তো বাসায় আপনাকে ঢুকতে দেওয়া যাবে না। তখন আমার সে পুলিশ বন্ধু ওর পুলিশের সে কার্ড দেখায় এবং আইডি কার্ড দেখানোর পর সেই দারোয়ান বলছে যে না এরকম আসলে এই বাসায় কোনো সমস্যা হয় নাই। তখন আমি হঠাৎ করে সেই দারোয়ানকে বলে উঠি যে এই বাসায় যে পানির ট্যাঙ্কি আছে সেখানে একটা বাচ্চার লাশ আছে, ওটা উদ্ধার করতে আসছে আমরা। এটা শোনার পর সেই দারোয়ানটা একটু কেমন জানি ওর চেহারাটা হয়ে যায়, সে বলতেছে যে না এরকম কিছু ঘটতেই পারে না, আপনারা চলে যান, এখানে কিছুই নাই। তখন আমি এবং আমার সে পুলিশ বন্ধু তারা ওই বাসাটা থেকে ব্যাক করতে থাকবো। আমরা কয়েক কদম সামনে যাব, সেই মুহূর্তে দারোয়ানটা পিছন থেকে ডেকে বলতেছে চাচা শুনেন, একটা কথা শুনেন। তখন আমি এবং আমার বন্ধু আবার যাই, তো সেই দারোয়ানটা বলতেছে যে আসলে আপনারা যা বলতেছেন সত্য না মিথ্যা বলতে পারবো না, তো এখানে এই কয়েকদিন হইল আমাদের পানির ট্যাঙ্কি যে পানিটা আছে এখান থেকে গন্ধ আসতেছে। গন্ধ বলতে যে বিভিন্ন ফ্ল্যাটে ওরা নাকি পানির মধ্যে গন্ধ পায় এবং পানির কালার নাকি মাঝে মাঝে একটু অন্যরকম হয়ে যায়, এবং আমরা এর জন্য মিস্ত্রিকে ডাক দিয়েছি, মিস্ত্রি আজকালকের মধ্যে এসে পড়বে, পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগে মনে হয়। তখন আমার সে পুলিশ বন্ধু বলতেছে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি যদি অনুমতি দেন শুধু পানির ট্যাঙ্কিটা আমরা গিয়ে দেখি উপরে কি অবস্থা, তারপরে বাকিটা পরে দেখা যাবে। তখন সে দারোয়ান বলতেছে যে আমি একদিন পানির ট্যাঙ্কি খুলছিলাম, 2-1 দিন আগে প্রচন্ড গন্ধ করে, আর পরে খুলতে পারি না, এই জন্য মিস্ত্রি ডাকতেছি আমরা। তখন আমি আমার সে পুলিশ বন্ধু এবং দারোয়ান আমরা সিদ্ধান্ত নিয়ে উপরে যাবো, পানির ট্যাঙ্কি একবার হলেও দেখবো, এবং সেই দারোয়ান তখন পারমিশন দেয়। ছাদে যাই, যাওয়ার পর আমরা সেই পানির ট্যাঙ্কির ঢাকনাটা খুলতে এত বাজে গন্ধ, কোনোভাবে একটা টর্চ ম্যানেজ করি এবং ভালোভাবে যখন আমার সে পুলিশ বন্ধু সে দেখতে যাবে, সে ঠিকই দেখতে পায় যে বাচ্চা আকৃতির কোনো একটা লাশ পড়ে আসে ভিতরে। তখন দারোয়ানকে দেখায়, দারোয়ানকে দেখানোর পর সে দারোয়ান বলছে যে এটা কিভাবে সম্ভব। তখন আমার সে বন্ধু বলতেছে যে যেটা হওয়ার হয়েছে, আমি আমার ফোর্সকে ডাক দিয়েছি, আপনার কোনো ভয় নাই, তা আপনার সাথে কিছু কথা আছে, আপনি নিচে চলেন। এদিকে আমার বন্ধু ওর ফোর্সকে ডাকে, পুরো থানায় ফোন দিয়ে ডাকে। তো সেই দারোয়ানকে আমি এবং আমার বন্ধু জিজ্ঞেস করি যে আচ্ছা এখানে কি কোনো বাচ্চা আসছিল কোনো কয়েকদিনের মধ্যে, বা বাচ্চা থাকে এরকম কি আছে। তো সে দারোয়ান বলতেছে না বাচ্চা তো বিল্ডিং এরকম এই বয়সে থাকে না, এখন কি আর করা। তো সেই পুলিশ বন্ধু বলতেছে যে যাক আমরা যে বাচ্চাটার লাশ করে পাইছি আপাতত কাউকে কিছু বলে না, আমার ফোর্স আসুক, তারপর সবাইকে এটা নিয়ে কথা বলবো, সবার সাথে এটা নিয়ে কথা বলবো। দারোয়ানটা সেই মুহূর্তে প্রচন্ড ভয় পাচ্ছিল যে হয়তো তাকে কিছু করা হয় নাকি এই জন্য। তো সেই দারোয়ান অনেক কথা বলার পর বলতেছে যে এই বিল্ডিং এ বাচ্চা এরকম সাইজের বাচ্চা থেকেও থাকে না, তবে হ্যাঁ একটা বাচ্চা 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ আগে এখানে আসছিল অমুক ফ্ল্যাটে একটা মহিলার কাছে।
তারপর থেকে বাচ্চাটাকে আর বের হতে দেখিনি, এবং ওই ফ্ল্যাটে আমি কয়েকবার কাজেও গেছিলাম, কিন্তু বাচ্চাটাকে ওই ফ্ল্যাটেও আমি দেখিনি। এবং মহিলাটা যে ওরা ফ্ল্যাটে থাকে ওরা খুব রহস্যজনকভাবে থাকে, ওরা বাসার থেকে খুব কম বের হয়। তখন আমি সেই দারোয়ানকে বলি যে বাচ্চাটার নাম কি, ও তো নিশ্চয়ই এন্ট্রি করে গেছে, আপনি এখানে তো লেখাই থাকার কথা। তখন সেই দারোয়ান বলে যে হ্যাঁ এন্ট্রি করে গেছে, অমুক সময় অমুক তারিখে এতটা সময় আসছিল। তখন আমার পুলিশ বন্ধু সে বলে ঠিক আছে চলেন, দারোয়ানকে বলে যে চলেন আমরা ওই ফ্ল্যাটে যাব, একটু কথা বলবো, আর আমার ফোর্স আসুক, সমস্যা নাই। সঙ্গে সঙ্গে আমি আমার সেই বন্ধুকে নিয়ে সেই ফ্ল্যাটে যাই। এটা 4তলা কি 5তলার একটা ফ্ল্যাট বাসা ছিল। যাওয়ার পর দরজা নক করে একটা মহিলা খুলে, এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে মহিলাটা দরজা খুলে সেটা সেই মহিলা যাকে আমি দেখেছিলাম সে অন্ধকার ঘরের পাশের রুমটায়। দেখা মাত্রই আমি আমার বন্ধুর কানে কানে বলি যে এই বাসাটাই হচ্ছে সেই বাসা, এবং ভিতরে ঢোকার ব্যবস্থা করো। মহিলাটার কপালে তখনও কালো টিপ ছিল, এবং সে একটু বিদঘুটে ধরনের ছিল, মানে দেখি মনে হচ্ছিল যে সে কিছু একটা করে ফেলবে আমাদেরকে। তো মহিলাটাকে ভালোভাবেই আমার বন্ধু বলে যে দেখেন আপনার বাসায় আসছি, কিছু কথা আছে। তো আমরা একটা তথ্য পেলাম যে আপনার বাসায় এরকম একটা বাচ্চা ছেলে আসছিল, তো ও কোথায় আছে, ওর সাথে একটু কথা বলবো আমরা। সেই মহিলাটা হিংস্রভাবে বলতেছে যে ওই বাচ্চা ছেলে কোথায় আছে এটা আপনাদের জেনে লাভ কি, আপনারা কেন আমার বাসায় আসছেন, বের হয়ে যান, আপনাদের লাগবে না এখানে আসা। তখন আমার বন্ধু ওর পরিচয় দেয় যে এরকম প্রশাসনে আছে। তখন মহিলাটা আরো অ্যাগ্রেসিভ হয়ে যায়, সে খুব চিল্লাচিল্লি করে এবং বলতেছে যে না এই বাসায় আপনাদের ঢোকা লাগবে না, এখানে কোনো বাচ্চা নাই। আমার বন্ধু যখন খুব চিল্লাচিল্লি শুরু করে তখন আশেপাশে মানুষ জড়ো হতে থাকে। তো সেই মহিলার দরজা লক লাগায় দেয়, লক লাগাই দিয়ে সে ভিতরে ঢুকে যায়। ওকে অনেক নক করা হয় কিন্তু খুলে না। এরই মাঝে পুলিশের ফোর্স এসে পড়ে, তারা জোর করে দরজাটা ভাঙে। আমি এবং আমার বন্ধু এবং 2-3 জন পুলিশ আমরা পুরোটা ফ্ল্যাটে ভিতরে ঢুকি এবং দেখি যে কোথায় কে আছে। মহিলাটাকে আমরা পুরো ফ্ল্যাটে কোথাও খুঁজে পাই না। খুঁজে না পাওয়ার পর একটা রুমে দেখি একটা লোক অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মানে তার মাত্র জ্ঞান আসছে এরকম একটা অবস্থা। দারোয়ানটা দেখি বলতেছে আমার সেই বন্ধুকে যে স্যার দেখেন এই যে লোকটা, এই লোকটাতে মহিলাটার জামাই, তারই অবস্থা কেন, তাই সে তো অনেকদিন ধরে এরকম বের হয় না বাসা থেকে। তখন পুরাটা ঘর আমি এবং আমার বন্ধু এবং পুলিশ যারা ছিল আমরা খুঁজে দেখি যে সেই মহিলাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন আমার বন্ধু সেই দারোয়ানকে বলতেছে যে আপনি তাড়াতাড়ি নিচে যান, গিয়ে দেখেন যে উনি এবার বের হয়ে গেল নাকি, বা আপনাদের সে অন্য একটা সিকিউরিটি গার্ড আছে ওকে জিজ্ঞেস করেন যে ওই মহিলাটা বের হয়ে গেছে নাকি, আর সিসি ক্যামেরা দেখেন যে সে কোথায় আছে না আছে, আবার সে ছাদ থেকে সে বারান্দা থেকে লাফ দিল নাকি দেখেন। দারোয়ান দ্রুত যায় এবং আসে, এবং দারোয়ানের কথা একটাই যে না স্যার ওনাকে তো নিচেও নামে নাই, এবং ওনাকে সিসি ক্যামেরা ওনার যে নাম সেটা দেখতেছি না। তা আমি এবং আমার বন্ধু পুরোটা বাসা ঘুরতেছি এবং খুব আতঙ্কের সাথে ঘুরতেছি যে মহিলাটা গেল কোথায়। ড্রয়িং রুমে যেতেই আমি দেখতে পাই এই রুমটা সেই রুম যেখানে আমি ওই দেখেছিলাম যে মহিলাটা বসে ব্ল্যাক ম্যাজিক করছিল। তো একটা কার্পেটের মতো ছিল। আমার বন্ধু কোনো একটা কিছুর সাথে হঠাৎ করে হাত থেকে বাড়ি খায়, মনে হচ্ছিল যে কিছু একটা জায়গা ফাটা আছে কার্পেটের নিচে। সে কার্পেটটা তাড়াতাড়ি তোলার পর আমি যেটা দেখতে পাই যে এখানে সেই বৃত্তকার সেই জিনিসটা, এবং চারপাশে কেমন চকের মতো এরকম সাদা চকের মতো আঁকা এবং তারা চিহ্ন দেওয়া, এবং সেখানে একটা ফ্লোরের মধ্যে ফাটল। সঙ্গে সঙ্গে সেটা উঠাতেই দেখি যে মহিলাটা এখানে শুয়ে আছে, এবং সেটা কিভাবে কি করলো কিছুই বুঝে উঠতে পারলাম। এটা একটি স্টোর রুমের মতো একটা ছিল, মানে ফ্লোরের নিচে এরকম সে এরকম শুয়ে অবস্থা। এবং আমার বন্ধু যখন মহিলাটাকে ডাকতে যাবে সেই মহিলাটা তার হাত ধরে আমার বন্ধুকে জোরে চাপ দিল, এবং চাপ দেওয়ার পর ওর ঘাটটা কামড় দিয়ে ধরলো। কি থেকে কি হলো আমি কিছুই বুঝলাম না। আমি তখন জোরে আমার বন্ধুকে ছাড়ানোর চেষ্টা করলাম, এবং আশেপাশে আরো কয়েকজন ছিল পুলিশের ফোর্স যারা ছিল তারা তাড়াতাড়ি মহিলাটাকে ধরে ফেলে, এবং মহিলাটা আমার বন্ধুর ঘাড়ের এখানে জখম করে দেয়। তারপর তো মহিলাটাকে থানায় নিয়ে যাওয়া হয়, এবং আমার বন্ধু 2-1 দিন ও হসপিটালে ছিল, ট্রিটমেন্ট করা হয়। তারপর সেই মহিলাকে রিমান্ডে নেওয়া হয়। মহিলাকে জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে সমস্যা, আপনি কি করলেন, কেন এগুলা করলেন। তখন সেই মহিলা কোনো কিছুতে রাজি হচ্ছিল না। রাজি না হওয়ার পর মহিলার যে স্বামী ছিল তার তো সেন্স আসে, সে কিছুটা সুস্থ হয়, তাকে জিজ্ঞাসা করা হয়। তো সেই মহিলার স্বামী সে বলছে, সে পুলিশকে আমার বন্ধুকে বলছে দেখেন আসলে সমস্যাটা হচ্ছে যে আমার ওয়াইফ সে আসলে কোনো ভালো একটা মানুষ না, সে অনেক আগে থেকেই এরকম ব্ল্যাক ম্যাজিক করতো। তো আমার যে বড় ভাই, এবং সেই লোকটা স্বামী বলতেছে যে আমার বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী ছিল, ভাইয়া ভাবি ওনারা আলাদা বাসায় থাকতো। তো
বাবা মারা যাওয়ার পর আমাদের এরকম সম্পত্তি লিখে দিয়ে গেছিল। তো বড় ভাইয়ের যে সম্পত্তি ছিল এটার প্রতি আমার স্ত্রীর লোভ ছিল, কিন্তু কিভাবে এগুলো পেতে পারে সেজন্য আমার স্ত্রী আমাকে নানাভাবে ফুসলাতো, কিন্তু আমি এগুলোতে কোনোভাবে আগ্রহ ছিলাম না, কারণ আমার ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু বেশ কয়েকদিন আগে আমার স্ত্রী ব্ল্যাক ম্যাজিক করে আমার ভাই এবং ভাইয়ের স্ত্রীকে মেরে ফেলে। এটা আমি প্রথম পর্যায়ে বুঝিনি, কিন্তু যখন মেরে ফেলে তখন ওদের একমাত্র যে ছেলেটা ছিল সেই ছেলেটাকে আমি আমার বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পর কোনো একদিন আমি বুঝতে পারি যে আমার স্ত্রী ব্ল্যাক ম্যাজিক করে আমার ভাই এবং ভাবিকে মেরে ফেলে। তখন থেকে যখন আমি বুঝি তখন থেকে আমার স্ত্রী কিছু একটা এরকম ব্ল্যাক ম্যাজিক আমার উপর পড়ে এবং প্রতিদিন আমাকে সে এরকম ব্ল্যাক ম্যাজিক করে আমাকে এরকম ঘুম পাড়ায় রাখতো এবং খাওয়ার সময় আমাকে খাওয়া দিত, এবং আমি যে কিভাবে কি খেতে আমি কিছু বুঝতে পারতাম না। আমার হালকা কিছু সেন্স থাকতো, কিন্তু মনে হচ্ছে যে আমি ওর বসেই থাকতাম, ও যেটা বলতো সেটা আমার শোনা লাগতো। এই যে আপনারা আমাকে সেদিন যে এভাবে পেলেন, এরকম আমি তখন মাত্র আমার সেন্স আসতেছিল, কারণ একটা নির্দিষ্ট সময় আসে তখন আমার সেন্স আসতো। তার সেছাড়া ওরা আমাকে ব্ল্যাক ম্যাজিক করে আমার স্ত্রী আমাকে ফালায় রাখতো, এবং সে খুব খারাপ প্রকৃতির একটা মহিলা। এবং যে বাচ্চাটার কথা বলতেছেন সেই বাচ্চাটাকে ব্ল্যাক ম্যাজিক করে সেই বাসার পানির ট্যাঙ্কির মধ্যে আমার স্ত্রী সে এরকম ফালায় রাখছিল। এটা আমি বলতে চাইতাম, কিন্তু আমি আসলে বলতে পারি না, কারণ সে আমাকে বসিয়ে রাখছে। তখন মহিলাটাকে জিজ্ঞাসা করা হয়, মহিলাটা সে তো রাজি হচ্ছিল না, সে স্বীকারই করে না। তখন ওকে ফাঁসির ভয় যখন দেখানো হয়, সেই মহিলাটা তখন স্বীকার করে এবং বলে যে হ্যাঁ ঠিক বলেছে, যা বলেছে সত্য বলেছে। তারপর আমার সেই পুলিশ বন্ধু সে আমাকে এটা তো পুরোটা খবর দেয় এবং আমাকে বলে যে এক কাজ করো, তুমি এরকম আসো, তোমাকে সেই মহিলাটার সাথে আমি দেখা করাবো, ও রিমান্ড শেষ হলে তোমার সাথে আমি দেখা করাবো। রিমান্ডের শেষ দিন আমার বন্ধুর কাছে থানা থেকে ফোন আসে এবং বন্ধু সে বাসা ছিল সেই মুহূর্তে, এবং বন্ধুকে ফোন দিয়ে বলতেছে যে আপনি স্যার এরকম তাড়াতাড়ি আসেন, একটা ঘটনা ঘটে গেছে। আমার বন্ধু তখন থানায় যায়, গিয়ে দেখছে যে মহিলাটা যেখানে ছিল সেখানে সে আধমরা অবস্থায় পড়ে আছে, এবং সে যে ফ্লোরটায় ছিল সেখানেও সে তার রক্ত দিয়ে, তার শরীর থেকে রক্তকে এমন কিছু একটা তার শরীর কেটেছে এবং রক্ত দিয়ে সে দেয়ালের মধ্যে কিছু একটা লিখেছে যেটা আরবি ভাষায় লেখা ছিল, এবং তার পাশাপাশি সে তার ফ্লোরে এরকম বৃত্তাকার কিছু একটাকে স্টার চিহ্ন দিয়ে রেখেছে। তারপর যখন ওইখানে ওরা লোকজন আসে এবং ওনাদের মানে কোনো একজন লোককে দেখিয়েছিল, কোনো এক পুলিশকে বলেছিল যেটা কি হতে পারে, তখন সে পুলিশ বলছে স্যার এগুলো ব্ল্যাক ম্যাজিকের কারণে এগুলো করতে পারে। তারপর সেই মহিলাটাকে হসপিটালে নেওয়া হয়, হসপিটালে নেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তার আর সেন্স আসে না। পরে কোনো একটা কারণে সেটা বোঝা যায় যে মহিলাটা নিজে ব্ল্যাক ম্যাজিক করে নিজেকে মেরে ফেলে সে। তো এটা সেরকম সেই ঘটনাটা ঘটে, আমি এটা দেখলাম, দেখার পরে তারপর আমি বাসায় এসে পড়ি। বাসায় এসে পড়ার পর আমি সে রাতে যখন ঘুমাতে যাব তখন সেই বাচ্চাটাকে আমি আবার দেখতে পাই। এবার বাচ্চাটা তার চোখ এবং চোখ নাক সবই সব ঠিক আছে, এবং সে আসে, সে হাসি দিয়ে আমাকে বলে যে তুমি আমার অনেক বড় উপকার করছো, আমি এতদিন শান্তিতে ছিলাম না, এখন আমি শান্তিতে আছি, শান্তিতে আমি চলে যাচ্ছি, আর তোমার কোনো সমস্যা করবো না, তোমার সামনে আর আসবো না। তারপর বাচ্চাটা সঙ্গে সঙ্গে চলে যায়। কয়েকদিন পর আমি আমার রুমে, তখন আমি সকালে ঘুম থেকে উঠি, তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে আমি কেন জানি দেখতে পাই নিজেকে যে আমি একটা হসপিটালে আছি এবং একটা অপারেশন থিয়েটার একটা রুমে আছি, এরকম আমার মনে হচ্ছিল। আমি দেখতে পাই যে কয়েকজন ডাক্তার মুখে মাস্ক পরা, তারা একটা রোগীর বা একটা লোক বা মহিলা হবে তার বুক চিরছে এবং বুক চিরে হাড় হৃৎপিণ্ডটা বের করছে, এবং কিডনিটা দেখলাম কিডনি দিয়ে কাটছে, কিডনি দুটা বের করছে এবং খুব বাজেভাবে হাসছিল। আমার কিছুটা সন্দেহ হয় তাদেরকে দেখে, আমি যে বুঝে উঠতে পারি না যেটা আসলে কি হচ্ছে। আমি দেখলাম সে যে ডাক্তারগুলো ছিল তারা নার্ভগুলা কাটছে লোকটার। এটা দেখার পর আমি উঠে বসি। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ তো সার্জিলের ঘটনা শুনছিলেন, তো আমি শেষ মুহূর্তে যে ঘটনাটা বললাম এটার অপেক্ষায় থাকুন। পরবর্তী এপিসোডে আমি এই ঘটনাটা শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জেরই। ওরা আমাদের ঢাকা লালবাগেই থাকতো, নারায়ণগঞ্জ একটি ফ্ল্যাট কিনছে। তো ওদের ফ্ল্যাটের মধ্যে আগস্টের 1 তারিখে ওরা ওইখানে চলে যায়, বৃহস্পতিবার ছিল।
তো ওদের ফার্নিচার আসবাবপত্র আগেই সব গোছানো ছিল। তারপর যেদিন এখান থেকে গেল ঢাকা থেকে, সেখানে কিছু কাজ ছিল তারা গোছানোর জন্য, তো গোছাইতেছিল। তো বিশেষভাবে তারা সন্ধ্যার দিকে একটা উপলব্ধি করতে পারে সেই বাড়িতে, তারা যে ফ্ল্যাটটা কিনেছে 7 তলায়, ওইখানে সন্ধ্যার পরে দিয়ে আগরবাতির একটি খুব সুঘ্রাণ চলতেছিল। যখন এই আগরবাতির খুশবুটা তাদের ঘরে আসতেছিল, তখন তাদের ঘরে একটি ছেলে ছিল, একটি সন্তান, ক্লাস 9-এ পড়ে, অন্তু। এবং ওই ঘরের মধ্যে ওই অন্তু এবং তার মা এবং তার আরো কিছু যে আত্মীয় স্বজনরা ছিল, কিছু কিছু মানুষের মাথা ব্যথা ধরে যায়, প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে। তখন তার মা তার সন্তানকে, ছেলেকে বলতেছে, অন্তু দেখো তো আগরবাতি কে জ্বালাইতেছে, যেটা একটু বলে দাও, যে আমাদের একটু সমস্যা হইতেছে, যেন কাজটা না করে। তো অন্তু বের হয়ে তালাশ করতে লাগলো যে আগরবাতিটা খুশবুটা বা কোথার থেকে আসতেছে, যাই এই সমস্যাগুলো তাদের জন্য হইতেছে। ও খুঁজতে খুঁজতে যখন 5 তলাতে গেল, তো একটি ফ্ল্যাটের দরজাটা ছিল ফাঁকা, সেই ফ্ল্যাটটা পুরোই খালি ছিল, ওই ফ্ল্যাটটা পুরো খালি ছিল। কিন্তু অন্তু যা গিয়ে দেখতে পেল যে ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁকা ছিল, সেখানে একটি মৃত ব্যক্তির লাশ এইভাবে লম্বা হয়ে শুয়েছিল এবং সেই লাশের পাশে আগরবাতিটা জ্বলতেছে। তো অন্তু ভাবছে যে বাড়ির ফ্ল্যাটে কোনো মানুষ মারা গেছে। তখন সে দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা 5 তলার কেউ হয়তো মারা গেছে, সেখান থেকে আগরবাতি জ্বলতেছে। তখন অন্তুর মা বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, আর যাওয়া লাগবে না। তো ঘটনাটি দিছে, যখন রাত্রিবেলায় তাদের সমস্ত সব কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, সবাই যার যার রুমে, অন্তু উনি রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে একটু ব্যস্ত ছিল, ফেসবুক বা ইন্টারনেট চালাইতেছিল, ও একাকি ওনার রুমের মধ্যে। ওই সময়তে এই অন্তুর নাম ধরে তাকে ডাকা হয়। অন্তু বলতেছিল যে আমি যখন ঘরে বসে একাকি ছিলাম আমার বেডরুমে, কে যেন আমার পিছন থেকে বলতেছে, অন্তু কাছে আসো। তখন অন্তু এই বিষয়টাকে খুব ভয় পায় এবং যখন পিছনে তাকালো, ও দেখলো যে ওর পেছনে ওর মা সাদা কাপড় পরিত ওকে ডাকতেছে। তো অন্তু অবাক যে আম্মু সাদা কাপড় পরে আছে, এবং ও দৌড়ে গিয়ে তার মার বেডরুমে গেল। যখন ওর মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাকে ডাকছো? বলছেন না তো, আমরা তো ঘুমাইতেছিলাম। বলতেছে আমি সাদা কাপড় পরিত এরকম এরকম আমাকে ডাক শুনতে পেলাম। ও আবার তার বেডরুমে আসলো, সে আবার সে একই ডাক, অন্তু চলে আসো। তখন ও খুব ভয় পাইল এবং প্রচন্ড তার জ্বর চলে আসলো। ওর মা বাবা তাকে দেখতে আসলো। ওর বাবা মা যখন এসে দেখো প্রচন্ড জ্বরে কাঁপতেছে ছেলেটায়, তখন তারা রাত অনেক তো একটা ক্লিনিকে নিয়ে যাবে, যে এখন তো ডেঙ্গু যে প্রভাবটা পড়ছে, কোন একটা জ্বর, কোনো সমস্যা নাকি। ওর বাবা এবং মা, তার যে আত্মীয় খালা আছে, সবাই মিলে যখন অন্তুকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাবে, ওরা 7 তলার থেকে যখন 5 তলার দিকে আসলো, অন্তু যে ঘরটাতে দেখেছিল যে একটা লাশ শুয়েছিল এবং সেখানে আগরবাতি জ্বলতেছিল, ওই জায়গাটার মধ্যে এখন পরিবারের সবাই দেখতে পাইতেছে ওই যে দরজাটা দিয়েই একটি লাশ পুরা শূন্যে ভাসমান, সাদা কাপড় পরিহিত লাশটা পুরা শূন্য ভাসমান হয়েছে। এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পারলো যে অন্তু তাহলে কোনো জ্বর না। অন্তু খুব ভয় পাইছে এবং ওনারাও খুব প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে নিচে ব্যাক করেনি, উপরে তারা চলে গেল তাদের নিজস্ব রুমে। তারা চলে গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে ডাকা হলো ফোন করে। তারপর কেয়ারটেকার আসলো, এসে বলতেছে, জি আপনারা এটা ভয় পাবেন না, 5 তলার যে ফ্ল্যাটটা এখনো খালি বিক্রি হয়নি এবং 3 তলার আরেকটা ফ্ল্যাট খালি আছে, এই 2টা ফ্ল্যাটে এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনারা এগুলো ভয় পাবেন না। কিন্তু যখন এগুলো বলছে, ঠিক আছে, অন্তুর এই সারা রাত জাগ্রত যেমন যে জ্বরের মধ্যে প্রচন্ড, এবং ওর মা যখন দেখেছে যে লাশটা ভাসমান ওই ঘরে, সেই থেকে আজকে যে 9টা দিন ওরা বাড়িতে গেছে, এখনো পর্যন্ত তাদের পেছনে সামনে অহরহ সবকিছু এরকম লাশ দেখতে পারে। যখন বেসিং হাত ধুতে গেছে, অন্তুর মা যখন বেসিং হাত ধুতে যায়, দেখে যে এরকম পিছনে লাশ দাঁড়ানো। অর্থাৎ এখন প্রতিটা মুহূর্তের মধ্যে তারা এই লাশটাকে দেখতে পারে ঘরের ভিতরে। তো কেয়ারটেকার বলেছিল যে একটা হুজুর আসবে, হুজুরকে দিয়ে আপনারা এই ঘরটা বন্দি করে দেন এবং ঠিকঠাক করিয়ে দেন। তো শেষ পর্যন্ত অন্তু আমার কাছে আসছিল
এই বুধবারে অন্ত এসে আমাকে এইটুকু প্রথমে আমাকে বলতেছে যে হুজুর ও কি এখানেও আসবে নাকি আমাকে ডাকতে, ওকে আমার কাছে এখানেও আসবে? বললাম না, এখানে আসবে নাও এবং ওইখানেও আপনাকে আর ডাক দিবে না। তো অন্ত আমাকে বলতেছিল যে আমি এখন সেই লাশ আমার বেডরুমে যখন আমি ঘুমাতে চাই তখনও সেই লাশ আমাকে এক নাম ধরে ডাকতে থাকে, অন্তু আমার কাছে আসো, স্যার এখন ওই লাশটাকে দেখতে পারে। তো আমি পরে বলছি যে এরকম কিছু সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। জি ভাই, এটাই আমার ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলে রাখি যে আমার বয়স 24 বছর। আমি জন্মগ্রহণ করেছি 2002 সালে। আর 2002 সালেরই একটা ঘটনা বলবো। চলুন আমি এই ঘটনাটি বলার আগে একটা কথা জেনে নিই। হাওরের সব পানি কিন্তু একই রকম না। কিছু পানির নিচে ইতিহাস থাকে, আর কিছু পানির নিচে অপেক্ষা করে কিছু, যারা রাতের অন্ধকারে মাছ ধরতে যান তারা সবাই ফিরেও আসে না। আজকের এই ঘটনার 2002 সালের অর্থাৎ আমার জন্মদিনের দিনে, যখন এই ঘটনাটার কোনো ব্যাখ্যা কেউ দিতে পারেনি, এই ঘটনাটা যদি এখন বলি আর আপনারা যদি শোনেন, তারপর যদি হাওরের পানির দিকে তাকিয়ে আপনার ভিতরটা যদি কম্পিত না হয় তাহলে আমাকে বলবেন। যাই হোক, কিছু এই ঘটনাগুলো খুব একটা পুরাতন ঘটনা না, এগুলো খুব বাস্তব এবং বাস্তবের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর। এই ঘটনাটি আমাদের সবার জানা দরকার। এই ঘটনাটি যে পাঠিয়েছেন তার ঠিকানা চরপাড়া, ডাকঘর, খালিয়াজুড়ি উপজেলা, খালিয়াজুড়ি জেলা, নেত্রকোনা। চলুন সরাসরি ঘটনায় যাওয়া যাক। তিনি জানিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল তার আপন চাচাতো ভাই রাশেদের সাথে এবং এটি তাদের নিজের পরিবারের মধ্যেই ঘটে যাওয়া এক বাস্তব ঘটনা। 2002 সালের কথা। তখন গ্রামের জীবন ছিল একদম আলাদা। রাত নামলে চারপাশে এমন অন্ধকার নেমে আসতো যেন পৃথিবীটা থেমে গেছে। বিদ্যুৎ সব সময় থাকতো না, আর হাওরের ভিতরে গেলে তো মানুষ আর কোনো কিছুর কোনো কিছুর উপর নির্ভর করতে পারতো না। শুধু নিজের সাহস আর অভিজ্ঞতা দিয়ে তারা টিকিয়ে থাকতো সেই হাওরের ভিতরে। নেত্রকোনার খালিয়াজুড়ি এলাকায় তখন বর্ষার পুরোপুরি পানির নিচে, এত বৃষ্টি হয়েছিল, ওই খালিয়াজুড়ি এলাকা বর্ষায় পুরোপুরি পানির নিচে তলিয়ে যায়। ডিঙ্গাপোতা হাওরের বিস্তীর্ণ জল রাশি দিনের বেলায় যতটা শান্ত আর সুন্দর লাগত, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। দূরে কোথাও কোনো ঘর বাড়ি দেখা যেত না, শুধু পানি, বাতাস আর অদ্ভুত নিস্তব্ধতা। রাশেদ ছিল সেই গ্রামেরই একজন সাহসী ছেলে। বয়স তখন 23-24 হবে। ছোটবেলা থেকেই সে মাছ ধরতে অভ্যস্ত ছিল। দিনের বেলায় তো সবাই মাছ ধরত, কিন্তু রাশেদের অভ্যাস ছিল রাতের বেলা একা নৌকা নিয়ে হাওরের গভীরে চলে যাওয়া। তার যুক্তি ছিল রাতে বড় মাছ ওঠে আর তখন অন্য কেউ থাকে না, তাই এই প্রতিযোগিতাও কম। একাই যাবে রাতের বেলা, অনেকেই রাতের বেলা তো থাকে না। তবে গ্রামের বয়স্করা তাকে বারবার সতর্ক করত। বিশেষ করে একটা জায়গার কথা বলছি আমি, ওই ডিঙ্গপোতা হাওরের মাঝামাঝি একটা অংশে, যেখানে কেউ রাতের বেলা যেতে চাইতো না। লোকজন বলতো আগে, অনেক বছর আগে সেখানে একটা গ্রাম ছিল। হঠাৎ এক বন্যায় পুরো গ্রামটা ডুবে যায়। কেউ ঠিক মতো বাঁচতে পারেনি সেখানে। তারপর থেকেই নাকি ওখানে
অনেক জায়গায় বা ওই জায়গায় মাঝে মধ্যে অদ্ভুত ঘটনা ঘটে। মানে যারা নৌকা নিয়ে রাতের বেলা যায়, ওই নৌকা ডুবে নাকি তারা ওখানে মারা যায় বা অনেক মানুষ ওখান থেকে নিখোঁজ হয়ে যায়। আর রাতে পানির নিচ থেকে ডাকার শব্দ শোনা যায়। রাশেদ এসব কথা শুনে হাসতো। সে বলতো, এইসব পুরনো কাহিনী দিয়া ভয় দেখাইতেছে, এগুলো আমি বুঝি, আমি এগুলো কিচ্ছু মানি না। একদিন সন্ধ্যার পর আকাশে তখন খুব মেঘ জমতে শুরু করেছে। বাতাসে এক ধরনের ভারী ভাব। সেই দিন রাশেদ ঠিক করলো যে সে ওই নিষিদ্ধ জায়গাতেই যাবে এবং মাছ ধরে আনবে। পরিবারের কেউ জানতো না সে কোথায় যাচ্ছে, কারণ জানলেই কেউ তাকে সেখানে যেতে দেবে না। রাত যখন গভীর হতে লাগলো, হাওরের পরিবেশ তত বদলাতে শুরু করলো। চারপাশের শব্দ ধীরে ধীরে কমে এলো। দূরের পাখিরা ডাকলো, জলের হালকা শব্দ, সব মিলিয়ে যেন কেমন এমন এক নিস্তব্ধতা শুরু হলো যেটা মানুষের মনে আকারণ ভয় ঢুকে দেবে। রাশেদ নৌকাটা নিয়ে হাওরের গভীরে চলে গেল। চারিদিকে তাকিয়ে সে বুঝলো সে সেখানে একদম একা। কোনো আলো নেই, কোনো মানুষ নেই, শুধু কালো পানি আর অন্ধকার আকাশ। সে নৌকা থামিয়ে জাল ফেললো নৌকার উপর থেকে। প্রথমে কিছুই স্বাভাবিক ছিল না, সবকিছু স্বাভাবিক ছিল। সে ধৈর্য ধরে বসে রইল। সময় যেতে লাগলো। রাত যখন প্রায় 2টো হবে, তখন হঠাৎ সে লক্ষ্য করলো পানির উপর হালকা ঢেউ উঠেছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো বাতাস ছিল না সেখানে। সে একটু থেমে চারিদিক তাকালো। তার মনে হলো পানির নিচে কিছু একটা নড়ছে। সে নিজেকে বোঝালো হয়তো মাছের ঝাঁক হয়তো হবে। কিছুক্ষণ পর সে জাল টানতে শুরু করলো। প্রথমে জাল সহজেই উঠছিল, কিন্তু হঠাৎ করেই জালটা খুব বেশি ভারী হয়ে গেল। এমন ভারী যেন নিচে কেউ ওই জাল টেনে ধরেছে। রাশেদ ভ্রু কুঁচকে বলল, এইটা কি রে, এত ভারী কেন? সে জোরে টান দিল। ঠিক তখনই পানির নিচ থেকে একটা অদ্ভুত শব্দ ছপছপ ছপছপ করলো। তার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে আবার জাল টানলো। ধীরে ধীরে জাল উপরে উঠতে লাগলো। আর তখনই সে দেখতে পেল জালের ফাঁকে কিছু একটা আটকে আছে। সে ভালো করে তাকালো, আর তার শরীর জমে গেল। ওটা মাছ না, ওটা একটা মানুষের হাত। সাদা, ফুলে ওঠা, পানিতে ভেজা আঙ্গুলগুলো যেমন অস্বাভাবিক রকম থাকে, ঠিক তেমন। রাশেদ হঠাৎ করে হাত ছেড়ে দিল এবং তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে বুঝতে পারছিল না ওই মুহূর্তে সে কি করবে। জালটা হঠাৎ আবার নিচে দিয়ে টানতে শুরু করলো, এবার আগের চেয়েও বেশি জোরে। নৌকাটি কেঁপে উঠল। তখন রাশেদ নাকি ভয়ে পিছনে সরে গিয়েছিল। তার মনে হচ্ছিল নৌকার নিচে কিছু একটা আছে আর সেটা তাকে নিচে নামাতে চাচ্ছে। ঠিক তখনই সে এক কণ্ঠ শুনল, খুব ধীরে, খুব ঠান্ডায়, রাশেদ। যখন এমন করে ডাক শুনল, তখন থমকে গেল সবকিছু। তার শরীরের রক্ত যেন জমে গেল। সে চারিদিকে তাকালো, কেউ নেই। আবার সেই কণ্ঠে বলছে, রাশেদ, তুই নাম, আমরা অপেক্ষা করছি। এইবার শব্দটা একদম স্পষ্ট, যে এই শব্দটা পানির নিচ থেকেই আসছে এবং কেউ ডাকছে। সে কাঁপতে কাঁপতে নিচে তাকালো এবং পানির ভিতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের ভিতরে কিছু নড়ছে ধীরে ধীরে। কয়েকটা মুখ ভাসছে, চোখ নেই কিন্তু তাকিয়ে আছে। আর সেই হাত আবার নৌকার কিনারায় উঠে এসেছে। রাশেদ চিৎকার করে উঠল। সে দাঁড় ধরে পাগলের মতো নৌকা চালাতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, নৌকাটা এগোচ্ছিল না, যেন পানির নিচ থেকে কেউ ধরে ওই নৌকা টেনে ধরে রেখেছে। তার পায়ের কাছে হঠাৎ ঠান্ডা কিছু স্পর্শ করলো। সে নিচে তাকিয়ে দেখলো ভেজা একটি হাত তার পা ছুঁয়ে আছে। তো সে আর দেরি না করে উঠে দাঁড়িয়ে পুরো শক্তি দিয়ে বৈঠা মারতে লাগলো।
কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ সব কিছু থেমে গেল। পানির ঢেউ থেমে গেল, শব্দ থেমে গেল, আবার সবকিছু আগের মতো শান্ত। সকালে গ্রামের মানুষ রাশেদকে হাওরের কিনারায় খুঁজে পায়। সে নৌকার ভিতরে বসেছিল, কিন্তু তার চোখ ফাঁকা, শরীর ভেজা, ঠোঁট কাঁপছে। তাকে বাড়িতে নিয়ে আসা হয়। প্রথম কয়েকদিন সে কিছুই বলতো না, শুধু চুপচাপ বসে থাকতো। মাঝে মাঝে হঠাৎ কেঁপে উঠত। তার একদিন রাতের বেলা সে হঠাৎ ঘুম থেকে উঠে বসে আর ধীরে ধীরে বলে, ওরা পানির নিচেই আছে। এরপর থেকে তার আচরণ পুরো বদলে গেছে। সে একা একা কোথাও কথা বলতে পারে না, মাঝরাতে ঘর থেকে বেরোতে হতে পারে না, আর পানির দিকে তাকিয়ে থাকে। পানি দেখলেই সেই পানির দিকে দাঁড়িয়ে থাকতো এবং তাকিয়ে থাকতো। সে মাঝে মাঝে বলতো, ওরা ডাকছে, আমি গেলে আরাম পাইতাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটতে থাকে। এরপর রাশেদ প্রায় ভিজে থাকতো। কেউ তাকে পানিতে নামতে দেখেনি, কিন্তু তারপরেও তার কাপড় ভেজা, সব শরীর ভেজা থাকতো, আর তার শরীর থেকে কাদামাটির গন্ধ আসতো। শেষ পর্যন্ত গ্রামের বয়স্করা নিশ্চিত হয় ওই জায়গাটা স্বাভাবিক না। তারা বলে, ওই হাওরের নিচের যারা ডুবে গেছে তারা এখনো আছে, আর মাঝে মাঝে তারা কাউকে না কাউকে ডাকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য। রাশেদ এখনো বেঁচে আছে, কিন্তু সে আর আগের মতো মানুষ নেই। মাঝে মাঝে সে চুপচাপ বসে থাকতো, পানির দিকে তাকিয়ে, আর খুব আস্তে আস্তে বলতো, তুই একদিন যাস, বুঝবি ওরা কেমনে ডাকে। তো এই ছিল ঘটনা। এই ঘটনাটি পাঠিয়েছিল নেত্রকোনা থেকে, আপনারা জানেনই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ঘটনা থাকলে অবশ্যই আমাদের কাছে পাঠাতে ভুলবেন না। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম বাছাইকৃত ঘটনা সহ আরও অনেক ঘটনা, আচ্ছা, আমি এই ঘটনাগুলো ভিডিও আকারেই বলছি, আপনারা শুনে নেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইরকম সকল ভয়ঙ্কর ঘটনা আমাদের এই টপ ভূত এফএম চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। আপনারা জানেন হয়তোবা যে আমরা ইদানিং একটু আমি পার্সোনালি অসুস্থতা থাকার কারণে আপনাদের গত 2 দিন আমি ভিডিও দিতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আবার আগের মতো কষ্ট করে আপনাদের জন্য বাছাইকৃত অনেক সুন্দর, রহস্যময়, ভয়ঙ্কর এবং আনন্দদায়ক এবং শিক্ষণীয় এবং রহস্য উদ্ঘাটনের ঘটনাগুলো আপনাদের শোনাবো। এই বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছে। এই গতকাল চাঁদ রাতেরও একটা ঘটনা আছে, আপনারা এই ঘটনাগুলোর মধ্যে শুনতে পারবেন, আগামীকাল শুনতে পারবেন। সরি, আমরা সেই ঘটনা কালেক্ট করেছি, ঘটনাগুলো রেকর্ড করা হবে। তো যাই হোক, আজকের ঘটনাগুলো আমি 2 দিন আগে বানিয়ে রাখছিলাম, তো আজকে পাবলিশ করে দিয়েছিলাম। যাই হোক, আপনাদের কেমন লাগছে ঘটনাটি তা কমেন্ট করে জানাবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যেভাবে ঘটনা বানিয়ে যাচ্ছি, আমি আশা করি যে ঘটনাগুলো আপনাদের অবশ্যই ভালো লাগছে। লিসেনার, আমরা আপনাদের ভালো লাগার জন্যই ঘটনাগুলো তৈরি করি। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে কমিউনিকেশন করব, কে কীরকম ঘটনা পছন্দ করেন সেটা জানবো, কে কী ধরনের ঘটনা। অনেকেই আছেন অ্যাম্বুলেন্সের ঘটনা ভালোবাসেন, অনেকে আছেন শ্মশান ঘাটের ঘটনা ভালোবাসেন, অনেকে আছেন বিভিন্ন ফ্ল্যাট বাসা বাড়ির ঘটনা ভালোবাসেন। বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে। আমাদের এই মতামত পেশ করার জন্য কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন যার ঘটনাটি বা যে রিলেটেড ঘটনাটি বেশি মানুষ শুনতে চাইবে। আমরা পরের দিন সেই ঘটনা নিয়ে থাকবো আমাদের এই টপ ভূত এফএম চ্যানেলে। প্রতিদিন তো আমরা রাত 10টায় ছাড়ি, তো 10টায় আপনারা পেয়ে যাবেন। অনেক লিসেনার্স আমাদেরকে কমেন্ট করছে, ভাই আজকের ঘটনা কই, আজকের ঘটনা কই। আমি এক্সট্রিমলি সরি যে আমি ঘটনাগুলো দিতে পারিনি, আসলে অসুস্থতার কারণে। আপনারা সবাই জানেন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই চেঞ্জ হওয়ার কারণে এই অনেক মানুষ বর্তমানে জ্বর সর্দিতে আক্রান্ত এখন। তো যাই হোক, সবাই সেফলি থাকবেন। আমরা প্রতিনিয়ত আফনান ভাইয়া, ডক্টর আলিফ ভাইয়া, বাবু ভাইয়া সহ আরো অনেকের ঘটনা কিন্তু আপনাদের শুনে। তো যাই হোক, আপনারা যারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন, অনেক আগে থেকে শুনছেন, আমি বলবো এই চ্যানেলটা আপনাদের বেস্ট একটা অপশন। আমরা যেভাবে ঘটনা তৈরি করে যাচ্ছি, আশা করি আপনাদের ঘটনাগুলো ভালো লাগবে। লিসেনার্স, আমি বিদায় নিতে চাচ্ছি।
কার ঘটনা কার মুখ থেকে শুনতে চান, ইমেল শুনতে চান নাকি বাস্তব ঘটনা শুনতে চান, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এইসব ঘটনা নিয়ে উপস্থিত থাকি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।